আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধক বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এমনকি আমাদের শিক্ষা জীবন ধ্বংস করার অন্যতম কারিগর হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থা। আসসালামু আলাইকুম। নবমেন্টরের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি সুহেল আহমেদ। কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিক্ষা জীবনটার সবচেয়ে বড় প্রতিবন্ধক বা কীভাবে আমাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করছে তা নিয়েই আজকে আমরা এই ভিডিওতে জানব। তো মেইন টপিকসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা কারা, কারা আমার সাথে আমার এই কথার সাথে একমত পোষণ করবেন? যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের জীবনের শিক্ষা জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করছে এবং আমাদের শিক্ষা জীবনটা ধ্বংস করার অন্যতম কারিগর। তো আপনারা যারা একমত পোষণ করেন না, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি বিশ্বাস করি যে আপনারাও বিশ্বাস করবেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ধ্বংসের অন্যতম কারিগর হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আশা করি এই ভিডিওটি বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। তো ভিডিওটি শুরু করার মেইন টপিকসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, এই ভিডিওটি আপনি বা আপনারা সবাই আপনার ছেলে-মেয়ে, ভাই-বোন বা আত্মীয়স্বজন বা আপনি যার মঙ্গল কামনা করেন সেই ব্যক্তিদেরকে যারা পড়ালেখার সাথে জড়িত তাদের কাছে এটা শেয়ার করে দিবেন। কারণ তাদের জানা অত্যন্ত আবশ্যক এবং তাদের জানা এবং তাদের আত্মীয়স্বজন তাদের বিশেষ করে তাদের গার্জিয়ানদের জানা উচিত। এর পাশাপাশি পারলে আমাদের শিক্ষক শ্রেণী যারা হচ্ছে কি নতুন যারা আসছেন বা সবাইকে এটা দিতে পারেন, তাদের জানা উচিত আসলে এই বিষয়টা আর কি। একটি কথা বলে রাখি, এই ভিডিওতে উল্লেখিত যে সমস্যাগুলো আমি বলবো এগুলো আমরা সবাই প্রত্যেকে আমাদের শিক্ষা জীবনে কোনো না কোনোভাবে ফেস করে আসছি। তো আপনারা যারা এই সমস্যাগুলো হয়তো আমরা অনেকেই এটা ফেস করছি, হয়তো অন্য আরও হাজার হাজার জন এটা ফেস করে নাই এবং এটার প্রত্যেকটা সমস্যা আপনার নিজের মতো করে একটা সমাধান আছে হয়তো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে সমস্যাগুলো ফেস করছেন বা করেছিলেন এগুলা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং এই সমস্যাগুলোর সমাধান যদি থেকে থাকে আপনার মতো করে আপনি একটা কমেন্টে লিখে দিয়ে দিবেন। আপনার কমেন্টের মাধ্যমে আমরা আরও নানা অজানা সমস্যাগুলো জানতে পারবো এবং এগুলোর সমাধানও আমরা জানতে পারবো, যার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। তো শুরু করা যাক আমাদের মেইন টপিকসগুলো যেটা হচ্ছে। তো প্রথমে আমরা জানবো যেটা হচ্ছে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কেন যাই বা কেন শিক্ষার্থীদের স্কুলে পাঠাই বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠাই। এটা কথা হচ্ছে যে এটা যে আমরা আমার মূল্যবান কিছু টাকা দিলাম তাদেরকে এবং আমার ওই ছেলে মেয়ে বা ভাই বোন যেই হোক তার একটা মূল্যবান, তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু আমি তাদেরকে হস্তান্তর করলাম বা দিলাম। এর বিনিময়ে তারা কী দিবে আমাদেরকে? তারা আমাদের ছেলে মেয়েকে শিক্ষা অর্জনে সহায়তা করবে বা তার মধ্যে ওই বাচ্চার মধ্যে অন্তর্নিহিত যে প্রতিভাটা আছে সেটা বের করে নিয়ে আসার কাজটা করবে। করার মাধ্যমে তাকে একটা পর্যায়ে নিয়ে আসা হবে যাতে হচ্ছে সে তার মতো করে সে তার লাইফটাকে ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে আমাদের টার্গেট। কিন্তু এখন দেখুন আমাদের বাস্তব জীবনে কী হচ্ছে, আমরা বাচ্চাদেরকে পাঠাচ্ছি স্কুলে এই কাজটা সম্পন্ন করার জন্য। তারা কী করছে, স্কুল প্রতিষ্ঠানগুলো কী করছে, আপনাকে রিপিট হিসেবে হোমওয়ার্ক দিয়ে 7টা সাবজেক্টের বা 8টা সাবজেক্টের ডায়েরিতে লিখে লিখে আপনাকে হোমওয়ার্ক দিয়ে পাঠাবে আপনি সলভ করার জন্য বা আপনার বাচ্চা বাসায় এসে কাজটা করবে। তো দেখুন আপনি পাঠালেন তাদের কাছে তাদের দায়িত্ব দেওয়ার জন্য, তারা উল্টো রিপিট হিসেবে আপনাকে হোমওয়ার্ক নামক একটা প্রস্তুত দিয়ে আপনার কাছে এই দায়িত্বটা হস্তান্তর করলো। তাইলে লাভটা হলো কি বা তারা তাদের দায়িত্ব পালন করলো কি? এর পরবর্তীতে এখন আপনি ভাবতে পারেন এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে এই কাজটা আছে। হ্যাঁ, এটা দরকার, বাচ্চাদেরকে হোমওয়ার্ক দেওয়া উচিত। বাসায় কিছু হয়তো শিক্ষা কি এই পুরো আমাদের ইয়ারলি যে ওয়ার্কিং ডেজ, স্কুলের ওয়ার্কিং ডেজ প্রায় 180 বা সামথিং এরকম থাকে। এই দিনে তো এগুলো সম্ভব না, হোমওয়ার্ক দেওয়া উচিত কিছুটা। তো সমস্যাটা কই দেখুন, সমস্যাটা হচ্ছে কি এরা যদি এই কাজ যদি ওরা করতে করতে পারতো না তাইলে সমস্যা ছিল না, কিন্তু এরা কী করছে দেখুন, তাদের কাজ তারা না করে তারা যেটা করার দরকার খুব কম সেটা নিয়েই তারা বেশি বিজি। দেখুন আপনি
একটা বাচ্চা শিখতে থাকুক, তাকে যাচাই করার চেয়েও বেশি হচ্ছে কি তার শেখা দরকার বেশি। কিন্তু আমাদের কি হয়, আমাদেরকে পরীক্ষার ব্যাপারটা দিয়ে দেখবেন যে ক্লাস টাইমে কয়েকদিন পরে পরে সপ্তাহ পরে পরীক্ষা, অমুক দিনের পরে পরীক্ষা, এই তার মানে হচ্ছে ক্লাস টাইমে শুধু পরীক্ষাই নেওয়া হচ্ছে বা কয়েকদিন পর পর পরীক্ষা নেওয়া হচ্ছে। 180 দিন যদি আমি ওয়ার্কিং ডেজ ধরি আর কি আপাতত, এর মধ্যে দেখবেন আমাদের 3টা পরীক্ষা, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, মিড টার্ম, বা সরি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম আর ফাইনাল। তাহলে ওই জায়গায় কমাইলে 15 দিন করে 45 দিন চলে গেল 180 দিনের মধ্যে। এর মধ্যে আবার আপনি পাবেন ওই জায়গায় ক্লাস টেস্ট নামে আরও কিছু জিনিস আছে, ওইগুলোর জন্য আপনার দেখবেন যে প্রতিদিন কিছু পরীক্ষা থাকে। এবং এই যে কাজগুলো, এই যে বাচ্চা একটা পরীক্ষা দিবে, তো পরীক্ষা দিবে কীভাবে, তার কাজটা আসলে মূলত হচ্ছে কারণ ক্লাস টাইমে পড়ানো হচ্ছে না। কারণ এই প্রথমের দিকে হচ্ছে পরীক্ষার দিকে গেলে হচ্ছে কতদিন, 45, তা 180 দিনের মধ্যে তো ওই জায়গায় হচ্ছে কি প্রথমে 45 দিন চলে গেল, রইল কতদিন, 125 দিন। এর মধ্যে ক্লাস টেস্ট নামে আরও কিছু ব্যাপার স্যাপার আছে, ওইগুলোর জন্য হচ্ছে কি আপনি আরও করে ধরে নিতে পারেন আরও প্রতিদিন শেষ, তার মানে হচ্ছে 100 দিন। 100 দিনে আপনি কি করবেন এত বড় বড় সিলেবাসগুলো। এই যে বাচ্চাদেরকে দেওয়া হলো আপনার কাছে, কেন গার্জিয়ান আপনাদের কাছে দিলেন? সব গার্জিয়ান এই জায়গায় আরেকটা স্কুলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আরেকটা ব্যাপারটা হচ্ছে সামাজিকতা শেখা। তো আপনাদেরকে এই দুইটা ব্যাপারটা হচ্ছে কি, পড়ানোর কাজটা তার সাথে হচ্ছে সবার সাথে তারা মিলেমিশে তাদের একটা সামাজিকতা শিখবে। কিন্তু আসলে কি তারা সামাজিকতা শিখছে বা পড়ালেখা জিনিসটা কি আসলে শিখছে? একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন তারা না শিখছে সামাজিকতা, না শিখছে পড়ালেখা। কেন বলি, ক্লাস টাইমে তারা শেখার কথা, আচ্ছা শিখলো সমস্যা নেই, শেখার পর এটা দেখবেন যে আমাদের এই যে পরীক্ষার কারণে দেখবেন যে টিচাররা সিলেবাস কমপ্লিট করতে পারে না, এবং আরও অনেকগুলো কারণ আছে। আচ্ছা আগে আমি কারণগুলো বলে ফেলি যে কেন তারা শেষ করতে পারে না। একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষানুরাগী নামে কিছু ব্যক্তি, যাদের টার্গেট হচ্ছে শিক্ষানুরাগী নামটা দিয়ে, মহৎ একটা নাম দিয়ে তারা কয়েকদিন পরে এমপি হবেন, চেয়ারম্যান হবেন, মন্ত্রী হবেন বা অন্যান্য ভালো পদ পদবি পাবেন। এই জন্য তারা এই জায়গাগুলোয় কাজ করতে লাগলেন। কিন্তু তাদের উদ্দেশ্য মূলত হচ্ছে এইগুলা, তার পাশাপাশি হয়তো উনি হচ্ছেন একজন ব্যবসায়ী, এই টাইপের কিছু একটা হবে। তো উনি আসলেন, আসার পর ওনার মেইন ব্যবসায়ী যদি হন তাইলে ওনার টার্গেট হচ্ছে কি কম টাকায় কীভাবে এই কাজটা চালানো। এখন দেখুন আপনার বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা দিচ্ছেন যার উপর, সে নিজেই হচ্ছে ব্যবসায়ী। আর ব্যবসায়ীদের অবস্থাটা কীরকম হয়, এরা হচ্ছে কি তাদের নিজের স্বার্থের জন্য আপনার গলায় দা ধরতে কোনো দ্বিধাবোধ করবে না। তো আপনার বাচ্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা, যেটা কাজে লাগালে সে দেশের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতো বা সে দেশের জন্য কত বড় অ্যাসেট হয়ে উঠত, সেই জায়গাটুকু আপনি যাকে দায়িত্ব দিলে সে প্রথম হচ্ছে ব্যবসায়ী, বা সে প্রথমে হচ্ছে একজন দুর্নীতিবাজ। নাম দিচ্ছি আসলে শিক্ষানুরাগী, কিন্তু হচ্ছে সে প্রথমে এই জায়গাটা করলো। আমি বলি হচ্ছে কেন দুর্নীতিবাজ বা কেন ব্যবসায়ী বললাম, বলি প্রথম হচ্ছে এরা হচ্ছে কি দেখবেন ব্যবসার খাতিরে এরা হচ্ছে খুব ভালো টিচার নিয়ে আসবে না, কারণ তাকে কম টাকায় বেশি লাভ করতে হবে। প্রথম হচ্ছে কি একটা হইতে পারে, আরেকটা যদি রাজনীতিবিদ হয় তাহলে সে কী করবে, তার আত্মীয় স্বজন বা তার পরিচিত ব্যক্তিগুলোকে এই স্কুলে জায়গা দিবে। ওটা যোগ্যতার ব্যাপারের চেয়েও মেইন ফ্যাক্টর হচ্ছে, হ্যাঁ যোগ্যতা থাকবে, ওই যেমন হচ্ছে এখন আপনি যে মনে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করছে, মনে করুন যে মাস্টার্স কমপ্লিট করছে সিজিপিএ মনে হচ্ছে কি 2 দিয়ে একজন, আরেকজন মনে হচ্ছে কি সিজিপিএ 4 দিয়ে। এই দুজনের মধ্যে হচ্ছে টিচিং কোয়ালিটি মনে করুন ওই আপাতত ধরে নিলাম হচ্ছে ওই যে যার 4 ভালো, তিনি ওই 4ওয়ালাকে আনবেন না, কারণ হচ্ছে 4ওয়ালাকে আনতে গেলে 4ওয়ালার টাকা দিতে হবে বেশি। তিনি আনবেন ওই সিজিপিএ টেনে টুনে যিনি পাস করছেন এরকম একজন ব্যক্তি। তাইলে আপনি কি যোগ্য ব্যক্তি আনলেন, হ্যাঁ ওনার ক্রাইটেরিয়া মেনটেন করে নেন পড়ানোর জন্য, কিন্তু ওনার এই এবিলিটি নাই। এখন প্রথম কথা হচ্ছে কি, যিনি সিজিপিএ 2 পাইলেন আর যিনি সিজিপিএ 4 পাইলেন, দুজনের মধ্যে কি পড়ালেখার মনোযোগিতা কি সমান? সে যে সিজিপিএ 4 পাইছে অবশ্যই তার পড়ালেখার প্রতি একটা ইন্টারেস্ট ছিল, পড়ালেখার প্রতি আত্মবিশ্বাস ছিল, বা পড়ালেখার প্রতি তার একটা ভালো লাগার কাজ ছিল হয়তো। যার এই অবস্থা সে তো তার তো ছিলই না, সহজ ভাষায় বললেই এক্সট্রানাল কিছু হতে পারে। তো প্রথম কথা হচ্ছে যার পড়ালেখার প্রতি নিজেরই আত্মবিশ্বাস নাই, নিজেরই কি নাই ইন্টারেস্ট নাই, সে কীভাবে আপনার বাচ্চাকে পড়াবে? প্রথম হচ্ছে তার তো জ্ঞানেরই একটু কী হচ্ছে লেকিংস তো আছে টিচারের। এরপর হচ্ছে ওনার হচ্ছে কি এই যে আত্মবিশ্বাস বা ওনার পড়ালেখার প্রতি হচ্ছে কি ঘৃণা থাকতে পারে বা ভয় থাকতে পারে, এবং তিনি আপনার বাচ্চাকে কীভাবে মোটিভেট করবে, ওই যে আপনার বাচ্চার মধ্যে যে অন্তর্নিহিত যে প্রতিভা সেটা কীভাবে বের করে নিয়ে আসবে। অত এক্সেপশনাল কিছু আছেন যে খারাপ হলেই যে হচ্ছে কি খুব ভালো, এরকমও আছেন রেজাল্ট খারাপ কিন্তু খুব ভালোভাবে পড়াচ্ছেন, আবার খুব ভালো আছেন রেজাল্ট ভালো কিন্তু হচ্ছে পড়াচ্ছেন হচ্ছে খুব ভালো না, এটা হয়। তার মানে দেখুন হচ্ছে কি
প্রথম হচ্ছে কি ওনারা খারাপ বেতনের ব্যাপারটা বললাম, তার সাথে হচ্ছে যে ভাই ভাতিজা যাদেরকে নিয়ে আসলেন ওনার ইচ্ছা মতো, যাদের হয়তো কোয়ালিটিও নাই শিক্ষকের, এরকম নানান ধরনের সমস্যা থাকতে পারে। এখন আরেকটা ব্যাপার আছে কি, আচ্ছা মনে করুন খুব কোয়ালিটি সম্পন্ন একজন টিচারকে নিয়ে আসলেন উনি, ওই টিচাররা বারবার চেঞ্জ হয়, কারণ কি, কারণ হচ্ছে সে কম টাকায় যখন বেতন পায়, খুব কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি, তার জন্য হচ্ছে সে আর একটা ভালো চাকরি পাবে, সে তখন চলে যাবে। তো এই যে চেঞ্জ হচ্ছে বারবার, তখন হচ্ছে একজন টিচার নতুন একটা বইয়ের নতুন টিচার যখন আসে তখন উনি ওনার মতো করে আবার শুরু করে, আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে এরকম, বা উনি যেটা পারেন এটা দিয়ে শুরু করেন, এরকম করে দেখা যাচ্ছে কি বাচ্চারা টিচারদের সাথে, আরেকটা হচ্ছে খাপ খাওয়ানোর ব্যাপার, এই খাপ খাওয়াতে গিয়েও তাদের সমস্যা হচ্ছে, যার কারণ হচ্ছে কি তাদের মধ্যে একটা নানান ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো দেখুন একটা হচ্ছে কম বেতন, আরেকটা কথা বলে ফেলি, কম বেতনের ব্যাপারটা হচ্ছে কি, যে ব্যক্তি কম বেতনে চাকরিটা করছে, আচ্ছা মনে করুন ওই যেই হোক খুব কোয়ালিটি সম্পন্ন টিচারই ধরে নিলাম, কম বেতনে রাজি হয়ে গেল, তখন ওনার পারিবারিক চাপটা মেনটেন করতে গিয়ে ওনাকে অন্য একটা জব করতে হবে। তো উনি যখন অন্য একটা জব করবেন তখন কী হতে পারে, উনি এই কাজ আর ওই কাজ দুইটা কাজই হচ্ছে মনোযোগ পুরোপুরি দিতে পারবেন না। আচ্ছা মনে করুন দিয়ে দিলেন, তারপর হচ্ছে ওই যে আরেকটা হচ্ছে এত প্রেশার নেওয়ার পর উনি ওই যে শিক্ষকতার জন্য যে আছে তার একটা প্রতিদিন পড়ানোর জন্য একটা প্র্যাকটিস বা প্রিপারেশন নেওয়া দরকার, এটা তিনি নিতে পারবেন না। তো এটা না নিলে কী হতে পারে বলি, পড়ালেখা করা একটা জিনিস, পড়ালেখা বুঝে একটা জিনিস, আর পড়ালেখা বুঝে আরেকজনকে বোঝানো হচ্ছে আরও একটা ভিন্ন জিনিস। এখন এই জিনিসই যদি উনি যদি প্রিপারেশন না নিয়ে আসেন তাহলে কীভাবে এই জিনিসটা সম্পন্ন করবে। এখন বলেছে কি প্রিপারেশন নিয়ে আসলে কী হয় আর না নিয়ে আসলে কী হয়। প্রিপারেশন নিয়ে আসলে একজন টিচার একটা গণিত বা একটা জিনিস খুব সুন্দর করে 5 মিনিটের মধ্যে বুঝিয়ে দিতে পারবেন। আর যদি প্রিপারেশন না নিয়ে আসেন তাহলে ওই কাজ উনি হয়তো 30 মিনিটে বোঝাবেন। একটা বাচ্চার পক্ষে এটা কখনোই সম্ভব না মনে হচ্ছে এত লম্বা একটা সময় কনসেন্ট্রেট রাখা। যার কারণ হচ্ছে কি, যে টিচারদের বেতন যে ব্যাপারটা হচ্ছে এটা ঘুরে ফিরে হচ্ছে কি আপনার বাচ্চার উপরেই পড়ছে, আপনি এটা বুঝতে পারছেন না, আপনি এটা খেয়াল করছেন না, আপনি তো মনে মনে ভাবতেছেন ও ক্লাস টিচাররা আসছে, ক্লাস তো হচ্ছে, ডায়েরি তো বরাবর হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। তো এই যে সমস্যাগুলোর কারণে নতুন টিচার আসলো তখন সে কি কোনো কিছু খাপ খাওয়াতে পারছে না, আমার সিলেবাস শেষ হচ্ছে না, তখন উনি কী করলেন, কয়েকটা অঙ্ক করালেন একটা চ্যাপ্টারে, করাই একটা পরীক্ষা নিয়ে নিলেন, বা ওই যে স্কুলের ফার্স্ট টার্ম হতে পারবে, সেকেন্ড টার্ম হতে পারে, বা থার্ড টার্ম ফাইনাল যেটা আর কি ওটাই করতে গেলেন, এর মধ্যে হচ্ছে ক্লাস টেস্ট নিলেন, নিতে গিয়ে দেখা যাচ্ছে ওনারা আছে কি যা পড়াচ্ছেন তার চেয়ে বেশি পরীক্ষা নিচ্ছেন। মানে প্রশ্ন বেশি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই যে একটা চ্যাপ্টার বাচ্চাকে A to Z কমপ্লিট করলে এই বাচ্চাটা 100% এই চ্যাপ্টার জিনিসটা তার আয়ত্তে চলে আসতো, এটা না করে উনি করলেন এই চ্যাপ্টারে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাই দিয়ে দিলেন, গুরুত্বপূর্ণ করাইতে গিয়ে এটার বেসিক অনেক কিছু ফেলে দিয়ে আসলেন, যার কারণে এই চ্যাপ্টারটা বাচ্চার কাছে পুরোপুরি ক্লিয়ারলি শেষ হলো না। একটা জিনিস যদি কোনো মানুষের কাছে ক্লিয়ারলি শেষ না হয় তাইলে এইটা করা আর না করার সমান, কারণ এটা তার হয়তো দুই একদিন ওই যে মুখস্থ করে এই কয়েকটা অঙ্ক করবে, এটা দিয়ে পরবর্তী কয়েকদিন পরে অঙ্কটা ভুলে যাবে। এখন আপনাদেরকে একটা কথা বলি, একটা অঙ্ক কোনো বাচ্চাকে যদি আমি নিয়ম বুঝাই এই চ্যাপ্টারের পুরোটা আমি যদি শেষ করি, একটা বাচ্চাকে বুঝাই এরকম যদি আমি মনে হচ্ছে আচ্ছা এই একটা চ্যাপ্টারে হয়তো 10 ধরনের অঙ্ক আছে, আমি 10 ধরনের অঙ্কর জন্য হচ্ছে 10টা এক্সাম্পল দিয়ে তাকে বিশালভাবে এগুলো বুঝায় তার মাথার মধ্যে যদি সেট করে নিয়ে আসতে পারি, হয়তো আমার মনে করা হচ্ছে কি এই 10 ধরনের অঙ্ক বুঝাতে 30 মিনিট করে আমি 5 ঘন্টা সময় ব্যয় করলাম। কিন্তু এই বাচ্চাকে এমনভাবে এগুলো শিখালাম এই 10 টাইপের অঙ্ক, যাতে এই টাইপের হাজার হাজার অঙ্ক আসুক সেই এই নিয়মের মধ্যে ফেলেই সে অঙ্কটা সম্পন্ন করতে পারে, একটা ব্যাপার। আর আপনি কি করলেন, আপনি এই 10 টাইপের না করায় তাকে হয়তো মনে হচ্ছে পরীক্ষায় আসবে এই টাইপের 2টা বা 3টা বা 4টা করালেন, কম সময়ে করালেন, তার অবসরের মধ্যে করাতে গিয়ে এই বাচ্চাকে পুরোপুরি চ্যাপ্টারটাও আয়ত্তে আসলো না, তখন সে কোনো রকম এই 2টা বা 3টা পুরোপুরি চ্যাপ্টারের তো জ্ঞান তার কাছে নেই, এই জন্য সেই অঙ্কটা পুরোপুরি হয়তো কেউ মুখস্থ করবে, মুখস্থ করে পরীক্ষাটা আপাতত পাশ করবে। এখন আপাতত এটা মুখস্থ করে পাশ করলো, তার মানে হচ্ছে কি এটা মুখস্থ করে শেষ হয়ে গেল, কদিন পরে এটা ভুলে যাবে, আবার যখন সে পরের ক্লাসে উঠবে আবার এই টাইপের অঙ্ক আসবে, তখন আবার সেটাকে মুখস্থ করতে হবে। এখন দেখুন হচ্ছে একটা পড়া মুখস্থ করা আর একটা পড়া বোঝার মধ্যে হচ্ছে কি হাজার তফাৎ। কীভাবে বলি আমি ক্লাস 9-এর একটা উদাহরণ দিই। ক্লাস 9-এ আমরা হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক চ্যাপ্টারের 9 নম্বর চ্যাপ্টারের 9.2 এর আগে দেখবেন হচ্ছে একটা চার্ট আছে, যে সাইন থিটা কস থিটা এগুলো হচ্ছে এই যে সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, 0 ডিগ্রি, এগুলোর মান যেগুলো ওই জায়গায় হচ্ছে 30টা ভ্যালু আছে, 30টা ভ্যালু প্রায় দেখতে সেম মনে হয়, এই যে একটার সাথে একটা কনফিউশন হয়। এই বাচ্চাদেরকে অনেক টিচাররা এটা মুখস্থ করার দায়িত্ব দেন। দেখুন এই পরীক্ষাটা আমরা যেটা হচ্ছে কি আপাতত ধরে নিয়েছি ক্লাস 9-এ সে 3বার পরীক্ষা দিল, ক্লাস টেস্ট যদি দেয় এটা বাদ দিলাম, আপাতত আমরা শুধু ফাইনাল 3টা পরীক্ষার কথা বললাম, যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম বা ফাইনাল যেটা 3টা, ক্লাস 9-এ 3টা,
ক্লাস 10-এ 3টা, তাহলে কয়টা পরীক্ষা দিল? 6টা। যে বাচ্চা এটা মুখস্থ করবে কয়েকদিন পরে এটা ভুলে যাবে, কারণ ভুলে যাওয়ার অনেকগুলো কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি ওই যে ভ্যালুগুলো কী হচ্ছে কি সেম কনফিউশনাল ব্যাপার স্যাপার থাকে আর কি। এখন আপনি যদি একটা বাচ্চা এটাকে মুখস্থ করলো এই পরীক্ষার আগে 20 মিনিটে মুখস্থ করে এই পরীক্ষা দিল আবার ভুলে গেল, এরকম যদি সে 6টা পরীক্ষা দেয়, 6টা পরীক্ষা দিলে কতটুকু যাবে আপনার? 24-120 মিনিট। আচ্ছা, এখন একজন কোয়ালিফাইড টিচারকে দিয়ে আপনি এই জিনিসটা বোঝাতে পারবেন একটা বাচ্চাকে। এটা বোঝানোর জন্য সত্যি বলি, আমি যাদেরকে পড়াই এটা 5 মিনিটে বোঝানোর মতো আর কিছু না। আর এটা যদি একটা বাচ্চাকে 5 মিনিট এই জিনিসটা বোঝাতে পারেন আপনি, দেখবেন এই বাচ্চার জীবনে এটা ভুলবে না। যে কোনো সময় যে কোনোভাবে সে এটা কী করতে পারবে? বানাইয়া লিখতে পারবে। বানায় লিখতে, তাও এটা না যাচ্ছে কি বানায় লিখতে পারবে, ওই যে বানানো মনে হচ্ছে সে বুঝে বুঝে এটা করতে পারবে জাস্ট 2 মিনিট বা 3 মিনিটের ভিতরে যে কোনো সময়। তো এখন দেখুন আমি যদি এটা 5 মিনিটে বুঝাই, হয়তো আচ্ছা মনে হচ্ছে আমি বোঝানোর জন্য হচ্ছে কথা এক্সট্রা বলতে গিয়ে উদাহরণ দিতে গিয়ে প্রমাণ করে দেখাই দিতে হচ্ছে মনে হচ্ছে আমি 15 মিনিট নিলাম, তারপরে এই বাচ্চা এটা আমি 15 মিনিট বুঝালাম, তারপরে বাচ্চা এটা 5 মিনিট নিয়ে সে এটা কমপ্লিট করবে, এটা গ্যারান্টি আমি দিয়ে বলতে পারবো। তো ধরে নিলাম আমি প্রথম দিন 20 মিনিট লাগলো, এরপরে যদি সে এটা বুঝে ফেলে তার আর কখনো কোনো দিন এটা নিয়ে আর কি কোনো দুশ্চিন্তা করা লাগবে না। হয়তো পরীক্ষার আগে সে 5 মিনিট আবার ওইটা একটাবার বুঝে নিয়ে নেবে, কাজ শেষ। তো আপনি প্রথমবার আমি 20 মিনিট নিলাম তার সহ আমার সময় সহ, এর পরবর্তীতে তাকে আমি কী করলাম প্রত্যেক পরীক্ষার আগে সে 5 মিনিট করে সময় নেবে, তাহলে পরবর্তী আরও যে 5টা পরীক্ষা দিবে ওটাতে 5-5 25, আর প্রথম পরীক্ষা নিল 20 মিনিট ওই যে বোঝানো সহ, তাহলে 45 মিনিটে কাজটা শেষ হয়ে গেল। আর যদি সে মুখস্থ করে তাহলে ওই কাজটা সে 120 মিনিটে সম্পন্ন করবে প্রত্যেকবার। তাও এটা ক্লাস 10 শেষ 9 10 শেষ আবার ভুলে যাবে, আবার ইন্টারে গিয়ে তারা মুখস্থ করতে হবে, আবার ওই একই প্রসেসের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। হয়তো এর মধ্যে হয়তো কিছু জিনিস পুরোপুরি মুখস্থ আয়ত্তে চলে আসবে, প্র্যাকটিসের মধ্যে চলে আসে। কিন্তু দেখুন এই যে আমি যদি এই জায়গায় 45 মিনিটের কাজটা 120 মিনিটে করি, তাহলে এই বাচ্চার মধ্যে এই যে লেন্থি প্রসেসের কারণে পড়ালেখা জিনিসটা বিরক্তিকর চলে আসবে না? কারণ দেখুন তার তো এটা তো শুধু এই পড়া না, একইভাবে হায়ার ম্যাথসে যদি আমরা যাই তাহলে ওই জায়গায় হায়ার ম্যাথসের কিছু ফর্মুলা আছে ক্লাস 9-এর দেখবেন। তো এই যে সাইন থিটা প্লাস 45 ডিগ্রি বা সাইন 90 প্লাস 90 প্লাস হচ্ছে কি থিটা, 90 সাইন 90 মাইনাস থিটা, এরকম সামথিং একটা ভ্যালু দিয়ে এরকম করে ফর্মুলা আপনারা প্রায় 100-এর কাছাকাছি ফর্মুলা আপনি পাবেন। এখন চিন্তা করুন এই ফর্মুলাগুলো যদি বোঝানোর জন্য বাস্তবে বলেছে কি একজন টিচারের সর্বোচ্চ গেলে 1 ঘন্টা এই ফর্মুলাগুলো বোঝানোর জন্য সর্বোচ্চ গেলে 1 ঘন্টা লাগবে। এখন এই 100টা ফর্মুলা প্রায় কাছাকাছি একটু এদিক সেদিক হ্যাঁ বোঝানোর জন্য একটা বাচ্চা যদি ঠিকভাবে বুঝে ফেলে এগুলা তাকে দিয়ে আর কখনো কোনো ঝামেলা হওয়ার কথা না। মনে করুন আপনি বুঝালেন 1 ঘন্টা, সেইটা রিভিশন দিলে মনে করুন প্রথম দিন আর 1 ঘন্টা এটা রিভিশন দিলেও প্র্যাকটিস করলো বুঝলো, এরপরে প্রত্যেক পরীক্ষায় সেটা রিভিশন দেওয়ার জন্য হচ্ছে তার 10 মিনিট লাগবে, বাস্তবে বলেছে 10 মিনিট লাগবে সর্বোচ্চ গেলে। তো আমি আবার ওই ক্লাস 9-10-এর ব্যাপারটা যদি নিয়ে আসি তাহলে 6টা পরীক্ষায় তো প্রথম আমি বোঝানোর ব্যাপারে যেটা বললাম সেটা হচ্ছে কি আমার 1 ঘন্টা লাগলো তার 1 ঘন্টা প্রথমবার, এরপরে প্রত্যেক পরীক্ষায় তার 10 মিনিট 10 মিনিট করে, তাহলে আরও 5-10 50, প্রথমে 2 ঘন্টা 5-10 50, তার মানে হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট আমার গেল, এইগুলো নিয়ে আর তার কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। কিন্তু যদি এই 100টা ফর্মুলা যদি সে মুখস্থ করতে শুরু করে তাইলে দেখুন এগুলো হচ্ছে প্রায় কাছাকাছি একটু এদিক সেদিক, তখন হচ্ছে কি সে বারবার কনফিউশনে পড়বে। আচ্ছা মনে করো 100টা মুখস্থ করলো করে তো আবার ভুলে যাবে, তো আবার তাকে কী করতে হবে পরের পরীক্ষায় আবার এটা মুখস্থ করবে আবার মুখস্থ করবে, এরকম করতে করতে দেখা যাবে যে আপনার একটা বাচ্চার কি 100টা মুখস্থ করা হচ্ছে প্রচুর সময়ের একটা ব্যাপার। তো আচ্ছা মনে করুন হচ্ছে সে 30 মিনিটে মুখস্থ করলো, তার 30 মিনিটে বা আমি যদি 1 ঘন্টা ধরি তাহলে সে 6টা পরীক্ষা এই 6টা মুখস্থ করবে 6 ঘন্টায়। এরপরের ব্যাপারটা হচ্ছে যদি রিভিশন এই যে রিভিশন যদি রাখে তাহলে তো অন্য ব্যাপার, আর নইলে তাকে ওই যে 6 ঘন্টা করে হচ্ছে 6টা পরীক্ষায় কম হলে 6টা ঘন্টা যা হবে। এরপর হচ্ছে ওই যে পরীক্ষার সময় তাৎক্ষণিক মুখস্থ করবে, আবার গিয়ে দেখা যাচ্ছে পরীক্ষায় গিয়ে জোগা খিচুড়ি পাকায় ফেলছে। তার মানে দেখুন মুখস্থ করে পড়ার বুঝে পড়ার মধ্যে অনেক হয়তো প্রথম দিকে বুঝতে গিয়ে একটু সময় লেগে যায়, কিন্তু পরবর্তীতে এটা খুব কাজে দেয়। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় এই মুখস্থর দিকে হচ্ছে খুব দিকে ঠেলে দিচ্ছে, ওই যে হচ্ছে ক্লাস টাইমে না বুঝায় শুধু পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষা দিতে গেছে বাচ্চাকে এত প্রেশার দেওয়া হচ্ছে এত চাপ দেওয়া হচ্ছে সেই লোডগুলো নিতে পারছে না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন পড়ালেখা জিনিস হচ্ছে চাপানোর ব্যাপার না, পড়ালেখা জিনিস হচ্ছে খুবই আনন্দদায়ক একটা ব্যাপার যদি আপনি ঠিকমতো বাচ্চাকে গাইডলাইন দিতে পারেন। পড়ালেখা জিনিসটা খুবই আনন্দদায়ক, পড়ালেখা জিনিস হচ্ছে গেমের মতো যদি আপনি বাচ্চাটাকে ঠিকমতো গাইডলাইনে নিয়ে আসতে পারেন। কিন্তু আমাদের এই জায়গাটা হচ্ছে এই যে শিক্ষা প্রতিষ্ঠান এই যে বললাম হচ্ছে কি টিচারদের কম স্যালারি বা টিচারদের হচ্ছে কি ওই যে আনকোয়ালিফাইড টিচারদের ব্যাপারটা বা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত টিচারদের অভাব, এগুলার কারণে হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থায় এই সমস্যাগুলো। এখন মনে করুন এই সমস্যাগুলোর কারণে লসটা কার হচ্ছে?
ওই টিচার কিন্তু বেতন পেয়ে যাচ্ছেন, ওই প্রতিষ্ঠান কিন্তু ঠিকই লাভ করছে, কিন্তু মধ্যখানে আপনার বাচ্চা ভুক্তভোগী, আপনার বাচ্চার শিক্ষা জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বলতে পারেন কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, ওই যে বললাম আপনার বাচ্চাকে আমি যদি এই অঙ্কই যে 9-এর 4টা বললাম, এটা যদি আমি তাকে 10 মিনিটে বুঝাই ফেলি, আর তার মধ্যে যদি এই আত্মবিশ্বাস ছিল, ও আল্লাহ এটা তো সহজ জিনিস, তাহলে সেটা পড়তে আগ্রহ আসবে, তার এটার প্রতি ভালো লাগা কাজ করবে, তার এটার প্রতি ইন্টারেস্ট আসবে। কিন্তু আমি যদি এটাকে এই 10 মিনিটের কাজটা যদি আমি তাকে উল্টায়ে পাল্টাইয়ে মুখস্থ করে বা নানান ধরনের সমস্যার সৃষ্টি করে যদি এটাকে 1 ঘন্টা করি, তাহলে ওইটার প্রতি তার বিরক্তিকর ব্যাপারটা ওই জায়গায় তাৎক্ষণিকভাবে চলে আসবে। এরকম একটা একটা করে প্রত্যেকটা সাবজেক্টে যদি আমরা এরকম করি, ওই যে বললাম না চাচার রচনার কথাই বলি, আমি যদি তাকে এমনভাবে একটা উপায়ের রচনার কীভাবে সূচনা লিখতে হয়, বা ওই যে ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখতে হয়, বা মডার্নের বডিগুলো কী লিখতে হয়, মডার্নের পয়েন্টগুলো কীভাবে লিখতে হয়, বা কোনো একটা জিনিসের উপকারী অপকারী এরকম সামথিং বা হচ্ছে কি লাস্টে ওই যে উপসংহারটা কীভাবে লিখতে হয়, এগুলো যদি আমি একটা তাকে টেকনিকের মাধ্যমে শিখিয়ে ফেলতে পারি, এবং যদি তাকে এটাতে অভ্যস্ত করে ফেলি সে কীভাবে বানায় লিখবে, তাহলে ব্যাপারটা কী হতে পারে। আর আরেকটা হচ্ছে কি, আমি তাকে মুখস্থ করালাম, তো এখন চিন্তা হচ্ছে রচনা মুখস্থ করার ব্যাপারে আপনি কয়টা রচনা মুখস্থ করাতে পারবেন। প্রত্যেক ক্লাসে 5টা করে যদি মুখস্থ করেন, একটা রচনা মুখস্থ করতে একটা বাচ্চার কমলে 1 ঘন্টা লাগে। তো আপনি 1 বছরে 5 ঘন্টা মনে করেন, 5 ঘন্টা 5টা রচনা শিখালেন প্রত্যেক সেমিস্টারে, তাহলে 3 সেমিস্টার মনে করেন 15টা শিখলেন, তার মধ্যে তার 15 ঘন্টা সময় নিয়ে ইনভেস্ট করে এই 15টা শিখলো, কদিন পরে ভুলে যাবে, আবার গেল। এরকম করে প্রত্যেক বছরে যদি মনে হচ্ছে প্রত্যেক বছরে ক্লাস 5 থেকে যদি আমি 5, 6, 7, 8, 9, 10 আপাতত এই 6টা ক্লাসে ধরি, তাহলে 15 ঘন্টা করে যদি 90 ঘন্টা যাবে, সে 90টা রচনা শিখবে, এর বাইরে কিছু শিখছে না। আবার দেখা যাচ্ছে বারবার ওই একই জিনিসই পড়ানো হচ্ছে। তো আচ্ছা মনে করুন হচ্ছে 90 ঘন্টা সে ব্যয় করে হচ্ছে 90টা রচনা শিখলো। এখন ব্যাপারটা হচ্ছে কি, এরকম করে যখন তার মুখস্থ বিদ্যার দিকে তাকে ফোকাস করা হলো, তখন দেখবেন যে তার চিন্তা শক্তি কোনো কিছু কাজ করে না, সে মুখস্থ দিলে পারে, মুখস্থর বাইরে দিলে সে কোনো কিছু নিয়ে আসতে পারে না। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা। তাহলে ওই যে পরীক্ষার শিডিউলিংয়ের ব্যাপারটা, এই জন্য হচ্ছে এমন এরা রিস্ক নেয় না, স্কুলের টিচাররা এই রিস্ক নেয় না, স্কুলের মালিক পক্ষ এটা নিয়ে তাদের কাজ হচ্ছে আপনাকে গোছায় দেওয়া। ওই কাজ আপনি যে টাকা তাকে দিলেন, সে আপনাকে ওইটা ঘুরে ফিরিয়ে দিল, শুধু এই দেওয়ার মধ্যেই তো সমস্যা ছিল না। তাইলে বাবা তোমার দরকার নেই, তুমি ওই টাইমটা নেওয়ার দরকার নেই। এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টা যদি বাচ্চাকে যদি ঠিক মতো গার্জেনই সময় দিত, একজন ঠিক মতো কোয়ালিফাইড টিচার যদি ঠিক করে 6 ঘন্টা সময় দেয়, বাস্তবে বলেছে কি আপনার ছেলে মেয়ের প্রথম দিকে যদি ঠিক মতো 6 ঘন্টা সময় যদি মনে হচ্ছে, বর্তমান যে যুগ আসছে এই যে ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যে কোনোভাবে যদি যে সুযোগ সুবিধাগুলো আসছে, একজন কোয়ালিফাইড টিচার বাস্তবে বলেছে কি আপনাকে 1.5 ঘন্টা সময় যদি দেন আর এই ইউটিউবের সহায়তা নেন, বাস্তবে বলেছি কি আপনার বাচ্চার ওই বাচ্চাকে হয়তো হচ্ছে টিচার এই সিস্টেমগুলো দেখায় দেবেন, তো সে বাসায় বসে বসে সে 3 থেকে 4 ঘন্টা সময় ইনভেস্ট করবে, আর ওই টিচার তাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা হেল্প করবেন। ওভারঅল ধরেন টিচার 2 ঘন্টা হেল্প করলেন, আর ওই সে ইউটিউব থেকে টিচার তাকে গাইডলাইনটা দিলেন, দেওয়ার মাধ্যমে সে যদি ওই 4 ঘন্টায় যদি ঠিকমতো কাজ করে, তার হচ্ছে এই 6 ঘন্টা দিই আপনার বাচ্চাকে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি আপনার বাচ্চার প্রতিভা যেটা অন্তর্নিহিত যে প্রতিভা আছে সেটা বের হয়ে আসবে। এমনকি তার মধ্যে যে চিন্তা শক্তি, চিন্তা চেতনা যেটা আসবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনার ওই হয়তো এটা হতে পারে ওই যে স্কুলে পাঠিয়ে যে সামাজিকতা, সে 100 জনের সাথে মেশার ওই সুযোগটা পাবে না যদি আপনি বাসায় কাজটা করেন। কিন্তু স্কুলে গিয়ে আপনি যে সময়টা নষ্ট করছেন, এই বাচ্চারা খুব কম দেখবেন হচ্ছে আপনি একটা দিন অনুধাবন করার ট্রাই করবেন যে একটা বাচ্চা স্কুলে গিয়ে আজকে কী শিখছে, বা 1 সপ্তাহ হয় সে পড়ে সে কতটুকু আয়ত্তে নিয়ে আসে শুধু স্কুলে, দেখবেন হচ্ছে ওরা সব কিছু আপনার উপর হস্তান্তর করে দিয়ে দিচ্ছে কোনোভাবে। তো এই যে পরীক্ষার নামে বলি হচ্ছে কি, পরীক্ষা তো দিয়ে দিল যে এই চ্যাপ্টার এতগুলো পড়ার বিষয়, সে বাচ্চা কই পড়বে এটা, বাসায় এসে পড়তে হবে। তো এই বাসায় এসে যদি তাকেই পড়তে হয়, তাহলে আপনি তো এই জায়গায় এই 6 ঘন্টা তাইলে কেন নিচ্ছে, খুব কম পড়ানো হয়, পড়ানো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি ওই যে তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে গিয়ে। আমার কথা হচ্ছে বাবা আপনি এই পরীক্ষাগুলো কমান, সমস্যা নেই, পরীক্ষা একটানের বছরে তাকে শেখানোর জিনিসটা, তাকে তার জ্ঞান অর্জনটা করতে দিন, তার জ্ঞান অর্জনের জন্য তার চিন্তা শক্তি বাড়ানোর কাজটা করেন। আপনি একটা অঙ্ক করান, করাই এটাকে তাকে তার সামনাসামনি বসে আপনি টিচার হতে মনে হচ্ছে এক ক্লাসে 2 ঘন্টার একটা ক্লাস নেন, 30 মিনিটে বা 40 মিনিটে একটা অঙ্ক বুঝান প্রয়োজন হলে, বুঝায়ে এই বাচ্চা যারা 100 জন আছে বা 30 জন আছে, এই 30 জনকে বলবেন এই টাইপের অঙ্ক 5টা করার জন্য জায়গায় বসে বসে, তাহলে এই জায়গাটা এই জায়গায় শেষ হয়ে যাবে। কিন্তু আপনি পড়ালেন কি, সব পড়াইয়ে দিলেন, দিয়ে তাকে বাসায় দিলেন, একটা কতজন বাচ্চা এই বাসায় গিয়ে এই কাজগুলো করবে, তো যে করবে না সে তো ব্যাক পড়ে যাবে। মানে খুব কতজন সচেতন বাবা মা আছেন আমাদের যারা বাচ্চাদেরকে এই জিনিসগুলো খেয়াল করছেন। তো আপনাদেরকে অনুরোধ এই জিনিসগুলো আপনারা একটু সচেতন হন, নাহলে দেখবেন আপনার বাচ্চা সব কারো কিছু যাবে না, স্কুল ঠিকই লাভ করছে, ব্যবসা প্রতিষ্ঠান ওই যে ব্যবসা মালিক পক্ষ যারা এরা ব্যবসায়ী লাভ করছে, শিক্ষকরাও বেতন পাচ্ছেন, কিন্তু মধ্যখানে আপনার ছেলের
কে একটা হচ্ছে কি জাস্ট একটা কী বলবো আর কি একটা প্রাণী হিসাবে গড়ে তোলা হচ্ছে। বাস্তবে বলেছি আপনি কিছু প্রতিষ্ঠানে গেলে হচ্ছে অনার্স মাস্টার্স পড়ো, আমি আমার টিউশনি লাইফে বলেছি, বাস্তবে বলেছি অনেক বড় ভাই সিনিয়র ভাইরা বলছে ভাই আমাকে একটা টিউশনি দাও। আমি খুব প্রচুর পরিমাণ টিউশনি পেতাম, কারণ হচ্ছে আমার অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ ভিতরে। হচ্ছে আমি টিউশনগুলো পেলাম হচ্ছে কি মনে হচ্ছে আমার রেফারেন্সে, আমার স্টুডেন্ট, আমি কোনো স্কুলে টিচিং করিনি, জাস্ট হচ্ছে আমার প্রথম দিকে হয়তো দুই একটা খুঁজে খুঁজে নিয়ে আসি, কিন্তু যাদেরকে নিয়ে আসছে তাদের কাছ থেকে পরবর্তীতে রেফারেন্সে আমার টিউশনিগুলো আসতো। এমনকি আমি মনে হচ্ছে কি অনেক মনে হচ্ছে প্রায় বছর প্রতি মাসে বা প্রতি 2 মাসে মনে হচ্ছে আমি 2-3টা টিউশন মানুষকে দিতাম। আমার কাছে আসতো কিন্তু আমি পারতাম না। তাও আমিও ডেইলি কী করতাম, আমার 5 থেকে 6টা টিউশন ডেইলি থাকতো কম হলেও। এই ব্যাপারটা হচ্ছে আমার এই স্কিলগুলা ছিল অ্যাটলিস্ট বোঝানোর, এই বোঝানোর ব্যাপারটা হচ্ছে কি, কারণ হচ্ছে আমি পড়ালেখানো শুরু করছিলাম আমি আমার ক্লাস 2 থেকে। প্রথমে শিক্ষা জীবনে একটা ধাক্কা আমি খেয়েছিলাম, পরবর্তীতে এটা রিকভার করে আমি আবার শুরু করে যখন হচ্ছে ক্লাস 2 থেকে হচ্ছে আবার একটু ভালো স্টুডেন্ট হওয়া শুরু করলাম, তখন থেকে আমি ছোটোদেরকে পড়ানো শুরু করি। এটা করতে করতে হচ্ছে আমার লাইফে ক্লাস 10-এ আসার আগে হচ্ছে প্রচুর জুনিয়রদেরকে পড়াইছি। এই জন্য হচ্ছে আমার পড়ালেখার প্রতি আমার নিজেরও একটা ভালো লাগা কাজ করে, বা এটার প্রতি আমার একটা প্যাশন কাজ করে, বা এটার প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, এবং এটা আমার পড়ালেখা করতেও ভালো লাগে এবং পড়াতেও ভালো লাগে। এই জন্য হচ্ছে কি আমার এটা নিয়ে সমস্যা হতো না, কিন্তু হচ্ছে এই যে এখন বলেছি কি আপনাদেরকে এই জায়গায় একটু সচেতন হওয়া উচিত। দেখুন আপনার বাচ্চাকে জাস্ট একটা মানুষের গাইডলাইনে নিয়ে আসুন। এখন হচ্ছে কি এই যে আমাদের শিক্ষা জীবন এটা হচ্ছে 2টা দিক, একটা হচ্ছে দৈনিকভাবে দীর্ঘায়িত, ওই যে মনে হচ্ছে কি আপনি যদি এই যে এটাকে 2 ঘন্টার জায়গায় যদি 4-5 ঘন্টার জায়গায় যদি আপনি যে ডেইলি এটাকে 8-10 ঘন্টা টেনে দেন, তাহলে এই বাচ্চা এতটুকু পারবে না, এতটুকু লোড নিতে পারবে না। তখন তার কাছে পড়ালেখা জিনিসটা বইয়ের হয়ে যাবে, পড়ালেখা কঠিন হয়ে যাবে। তখন আর সে আপনি যতই তাকে বইয়ের দিকে দেন সে আর বইয়ের দিকে যাবে না। এই জন্য হচ্ছে তাকে কম সময়ের মধ্যে জিনিসটা নিয়ে আসুন, যে বাবা তুমি পুরো দিনই খেলো সমস্যা নাই, কিন্তু এই কাজটা সামান্য সময়েও করা যায় খুব সুন্দরভাবে। বাস্তব বলেছে এটা আমি আমার শিক্ষা জীবনে, আমার নিজের শিক্ষা জীবনে বা আমার টিউশনি করানোর অভিজ্ঞতায় বলেছি কি একটা বাচ্চা যদি ঠিকঠাকভাবে এই 6 ঘন্টা জাস্ট স্কুলের 6 ঘন্টা সময় কাজে লাগাতে পারে, তার জীবনে যে তার পরিবর্তন আসবে এটা অপরিকল্পনীয় বা অকল্পনীয় ব্যাপারটা। আমাদেরকে এইদিকে একটু সচেতন হওয়া দরকার। আপনাদের কাছে এই বিষয়টা অনুরোধ করব। এই যে এই হচ্ছে কি আচ্ছা এরপরের যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে কি আমাদের আরেকটা পড়ালেখা কঠিন হওয়ার কারণগুলো বলি, সেটা হচ্ছে ওই যে শিক্ষক নামে কিছু কোচিং ব্যবসায়ী, এরা কি করবে, এরা আপনার বাচ্চাকে খুব মনে হয় একটা বাচ্চা যথেষ্ট ইচ্ছাই, তার খুব পড়ালেখার প্রতি ভালো লাগা কাজ ছিল, ভালো লাগা ছিল বা সে চেষ্টা করছে, উনি কী করলেন, উনি উনার কোচিং ব্যবসা বাণিজ্য রাখার জন্য খুব কঠিন করে একটা প্রশ্ন বানালেন, বানিয়ে এটাতে খুব কড়াভাবে মার্কিং করলেন, করে ওই বাচ্চাকে ফেল দিলেন। তো বাচ্চা একবার পরীক্ষা দিল ফেল, 2বার দিল ফেল, 3বার দিল ফেল, 4বার দিল ফেল। এই বাচ্চার কি আত্মবিশ্বাস থাকবে? আমি এত চেষ্টা করে স্কুলের 6 ঘন্টা তো পড়লাম, ওই যে আমাদের বললাম না 6 ঘন্টা তো পড়াচ্ছে, এগুলোতে কিছু হচ্ছে না। পরবর্তীতে বাসায় এসে সে আরও 4-5 ঘন্টা পড়ে, প্রায় 10-12 ঘন্টা পড়েও দেখা গেল তার দ্বারা আর হচ্ছে না। এই বাচ্চার আত্মবিশ্বাসটা কই যাবে আপনারা একবার অনুমান করুন। এই বাচ্চা কী করতে পারবে? এখন বলেছি উনি কী করবেন, জোর করে আবার ওনার কোচিংয়ে নিয়ে ভর্তি করাবেন, গার্জিয়ানকে ডাকায়ে নিয়ে নিলেন। তো নিয়ে কী করলেন, এই বাচ্চাকে চিন্তা করুন, স্কুলে আপনি বুঝাইলেন, কোচিংয়ে তো আবার বুঝাচ্ছেন, কোচিংয়ে তো আবার এই যে খাতায় কলমে তো করাচ্ছে না, ওই আবার তাকে বুঝাচ্ছেন। তো কেউ কেউ আবার কী করেন, বোঝানো না, উনি কী করেন জাস্ট কয়েকদিন গল্প স্বল্প করে 2-1টা অঙ্ক করালেন, ইচ্ছা মতো টাইম পাস করলেন, কয়েকটা করালেন, জাস্ট দেখালেন যে আমি তোমাকে করাচ্ছি। পরবর্তীতে পরীক্ষার আগে ওই যে উনি তো টিচার, উনি ফিজিক্সের মনে করেন ফিজিক্সের টিচার, ফিজিক্সের একটা কোয়েশন সেটটা দিয়ে দিলেন, কেমিস্ট্রি টিচারের সাথে একটা সম্পর্ক ভালো ছিল, ওনার কাছ থেকে একটা প্রশ্ন নিয়ে এসে দিয়ে দিলেন। এমনকি এরকম হয় যে কেমিস্ট্রি ফিজিক্স এই ধরনের টিচাররা মিলে কম্বাইন করে একটা কোচিং খুললো, খুলে এদেরকে এই জায়গায় ভর্তি করা, আবার পরীক্ষার সময় প্রশ্ন দিয়ে দিল। তো আপনার বাচ্চাটা শিখলো কি অনৈতিকতা, এবং ওই যে বললাম হচ্ছে কি এতগুলো স্কুলেও বুঝাচ্ছে, সেও ওই কোচিংয়েও বুঝাচ্ছে। তো আপনার বাচ্চা এই যে মনে হচ্ছে স্কুল বুঝাইলো 5 ঘন্টা 5 সাবজেক্ট, মনে করুন কোচিং আবার বুঝাইলো আরও 3 ঘন্টা বা 2 ঘন্টা, এই 7 ঘন্টা সে বুঝতে আসলো, বুঝে এসে এই যে এগুলো নেবে, এমনকি স্কুলেরটা নেবে না কোচিংয়েরটা নেবে, কোনোটাই তো নিতে পারছে না। এবং এই যে 8-10 ঘন্টা সে ডিগ্রি করার পর কাজ করার পর তার কি আর পড়ার মানসিকতা আছে? এগুলো কি আছে? এগুলোই তো আমরা খেয়াল করছি না। এই কোচিং ব্যবসায়ীদেরকে একটু চিহ্নিত করুন। এমনকি এরকমও কোনো টিচার আছে যারা হচ্ছে কি আনস্কিলফুল, এটা ব্যাপার না, হচ্ছে নতুন টিচার হয়তো প্রশিক্ষণ প্রাপ্তের মাধ্যমে বা হচ্ছে করতে করতে হয়তো অভ্যস্ত হন, কিন্তু এই যে টিচার যারা, এরা আপনার বাচ্চার জীবনটাকে ধ্বংস করার অন্যতম কারিগর।
ওইরকম হচ্ছে ওই যে স্কুল মালিক পক্ষ যারা, এই যে যারা হচ্ছে কোনো রকম টিচার নিয়ে আসছে, এটা হচ্ছে আপনার বাচ্চাদেরকে লাইফটা নষ্ট করে দিচ্ছে। আরেকটা হচ্ছে যে পড়ালেখার লেন্থি প্রসেস, এটা হচ্ছে একটা দৈনন্দিন বললাম। আরেকটা হচ্ছে কি পড়ালেখার লেন্থি প্রসেসের সাথে একটা হচ্ছে কি প্রচুর মানুষের সমন্বয়ে আমাদের শিক্ষা জীবনটা গড়ে উঠেছে। এখন দেখুন হচ্ছে কি আমাদের শিক্ষা জীবনটা হচ্ছে প্রায় 20, 22, 23, 24, 25 বছর এরকম হয়ে থাকে, যে যেরকম পড়ালেখা করছে আর কি এটার ভিত্তিতে। এই জায়গায় যে সমস্যাটা হচ্ছে, আমরা আমাদের গার্জিয়ানরা আছেন, আমার গার্জিয়ানের আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, এগুলোর কারণে তার চিন্তাভাবনা একরকম আমাকে নিয়ে। আমি স্টুডেন্ট হিসাবে আমার চিন্তাভাবনা একরকম, আমার শিক্ষক যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তাদের চিন্তাভাবনা আমাকে নিয়ে একরকম, আমার হাই স্কুলের টিচার যারা আছে তাদের চিন্তাভাবনা একরকম। এবং এই জায়গায় যে হচ্ছে কি এই জায়গায় একই বছরে দেখা যাচ্ছে কি আমি ইসলাম শিক্ষার জন্য হয়তো 2-3 জন টিচার পাচ্ছি, গণিতের জন্য নর্মালি এই সব সাবজেক্টগুলো হয় না, বিশেষ করে গণিত ইংলিশে দেখা যাচ্ছে কি 2 মাস পরে টিচার চলে যাচ্ছেন। তাহলে এই যে নতুন টিচার আছে সেও আমাকে বুঝতেছে না, আমিও তাকে বুঝতেছি না, এরকম করে হচ্ছে কোনো রকম কাজটা চালিয়ে যাওয়া হচ্ছে। তার মানে কেউ কাউকে জানে না, চিনে না। তাহলে আমাদের সবার মধ্যে একটা কম্বিনেশন থাকা উচিত আমার লাইফটা গড়ে তোলার জন্য, যে আমি কী চাচ্ছি, আমার বাবা মা কী চাচ্ছে, আমার অবস্থা কেমন, আমার পড়ালেখার অবস্থা কেমন, আমার আর্থিক অবস্থা কেমন, সব কিছু মিলাই তো আমার শিক্ষা জীবনটা গড়ে তুলতে হবে। শিক্ষক জানে না আমি কি, আমি পড়ালেখা কতটুকু ভালো কতটুকু খারাপ এটাও জানে না। অনেক সময় হচ্ছে নতুন নতুন আসছেন বা ওনারা হচ্ছে কি এই মেথডেও নাই, খেয়াল নিচ্ছে না, যে জাস্ট আসলেন সিলেবাস কমপ্লিট করলেন, পড়লে পড়ো না পড়লে নাই। আর বাবা মারা চিন্তা করতেছে হচ্ছে কি ও দায়িত্ব তো দিচ্ছি স্কুলটা শেষ করে নেবে। এটা করে আসলে কি হচ্ছে, ঘুরে ফিরে আপনার বাচ্চার সময়টা নষ্ট হচ্ছে। এবং ওই যে বললাম না এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া 18, 20, 22 বছর বা আরও কম হয় একটু বেশি হয়ে যায় যার যেরকম আর কি ব্যাপারটা যে পড়ালেখা করছে আর কি। এই সমস্যাটার জায়গাটা হচ্ছে কি মনে হচ্ছে কি এই 18 বছরে আপনার মানসিক বা এই বাচ্চার মানসিক পরিবর্তন আসবে, তখন তাকে ধরে রাখা, তার মনোযোগ ধরে রাখা, তার আত্মবিশ্বাস ধরে রাখা, বলছে তার ফ্যামিলিগত আর্থিক অবস্থার পরিবর্তন আসতে পারে, এটাকে বজায় রাখা। ওই যে সে বিভিন্ন সময় তার বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে চলাফেরা করবে, যে কাছে তার মাইন্ড ডাইভার্ট হয়ে যেতে পারে। এবং হচ্ছে কি এই জায়গা হচ্ছে তার শিক্ষা জীবন হচ্ছে ওই যে বিভিন্ন শিক্ষক আসবেন, সবার তো মন মানসিকতা সমান না, কিছু টিচার আসবেন ফাঁকিবাজি করবেন ক্লাসে, এরকম অনেক আছেন শিক্ষক নামে এরকম কিছু ব্যক্তি থাকেন। তো এই সব কিছু মিলাই একটা আপনার কী করতে হবে, একটা জায়গায় কোনো একটা জায়গায় একটা ফোকাসে নিয়ে আসতে হবে। এই যে এমন বলেছি স্কুল তো এটা করবেই না, কারণ স্কুলে এগুলো হচ্ছে না, এখন হচ্ছে ব্যবসার প্রতি ঝুঁকে গিয়েছে। এরপরের যেটা ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কি আরেকটা বলে ফেলি, সেটা হচ্ছে কি আমাদের অ্যাভারেজ শিক্ষা পদ্ধতি। অ্যাভারেজ শিক্ষা পদ্ধতিটা আসলে কী বলি, মনে করেন এই জায়গায় আছে আমাদের স্কুলের তিনটা, মনে হচ্ছে যে আমরা স্কুলের একটা ক্লাসের যে কোনো একটা ক্লাসে 60টা স্টুডেন্ট, তো এদের মধ্যে হচ্ছে খুব ভালো স্টুডেন্ট কতজন এই স্কুলের মধ্যে, এই 60 জনের মধ্যে একটা ক্লাসে ক্লাস 10-এর এরা হচ্ছে খুব ভালো, এরা হচ্ছে মডারেট, এরা হচ্ছে খুব দুর্বল। মানে একজন শিক্ষক কীভাবে পড়াবেন একটা ক্লাসের, আপনি গার্জিয়ান হিসেবে মনে নেওয়া করতেছেন তো স্কুলে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা বুঝলে আর একটু বুঝতে পারবেন আপনি জিনিসটা কী হচ্ছে। তো এখন টিচার এই যে মনে হচ্ছে ক্লাস 6, 7, 8, 9 এগুলো তো হচ্ছে প্রচুর লেকিংস ধরা দিচ্ছে, ওই যে টিচারও সিলেবাস কমপ্লিট করতে পারে না পুরোপুরি, সব চ্যাপ্টার একটু একটু। এখন মধ্যে একটা কথা বলে ফেলি, এই যে আমাদের যে বইগুলো বানানো এগুলো হচ্ছে আমাদের ক্লাস 8 অনুযায়ী, আমার আমার এই যে ক্লাস 8-এর একটা বাচ্চার অনুযায়ী একটা বই বানানো হয়, তার মানে তার এই সময়ে এটা শেষ করার কথা, কিন্তু আমাদের তো শেষ হচ্ছে না। শেষ হচ্ছে না, এটা হচ্ছে কি স্টুডেন্টও দায়ী আছে অবশ্যই, গার্জিয়ানরাও সব দায়ী আছে, শিক্ষকরা তো আর আছেন, স্কুল প্রতিষ্ঠান তো আর আছেই। এখন বাচ্চারা তো ভুল করবে, এটা মেনে নিতে হবে, কারণ হচ্ছে সে ফাঁকিবাজি করবে, সে দুষ্টমি করবে, এই জন্য দায়িত্বটা দেওয়া হয়েছে আপনাদের স্কুলে যে আপনারা এটা পুরোপুরি শেষ করে দেবেন না, আপনারা তো এটা করেন নাই, তারপরে আপনারা দিলেন গার্জেন, তো গার্জেনরাও তো দিচ্ছে না। কারণ সে ভাবতেছে সে করতেছে আর সে ভাবতেছে সে করতেছে, এটা করতে করতেছে দুটা না করে করে দেখা যাচ্ছে আসলে শিক্ষার্থীরাই পুরোপুরি হচ্ছে কি ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে। তো এরপরে ব্যাপারটা যেটা হচ্ছে কি ওই যে কী বলতে চাচ্ছিলাম, ওই যে 60 জন শিক্ষার্থীর ব্যাপারটা। এখন এই স্কুলের বেলায় মনে হচ্ছে যে কোনো একটা স্কুলের ক্লাস 10-এর 60 জন শিক্ষার্থী, তো টিচার এরা হচ্ছে খুব ট্যালেন্টেড মনে করুন, এরা হচ্ছে একেবারেই দুর্বল, ওই যে প্রত্যেক ক্লাসে তার বেসিকের ঘাটতির কারণে তার শিক্ষা জীবনে একটা হচ্ছে কি মারাত্মক দুর্বল, মনে হচ্ছে পিছিয়ে পড়েছে। এখন তাকে কোনো কিছু বুঝাইতে গেলে মনে হচ্ছে তাকে বোঝানোর জন্য একটা অঙ্ক বুঝাতে গেলে হয়তো তাকে 30 মিনিট লাগবে, কিন্তু হয়তো তাকে লাগবে হচ্ছে 10 মিনিট, তাকে লাগবে হয়তো 5 মিনিট, কারণ সবার মেধার সমান রয়ে নেই, ওই যে প্রত্যেক ক্লাসের জ্ঞানের বেসিকের ঘাটতির কারণে এভাবে করে হচ্ছে তাদের একটা সমস্যার সৃষ্টি হলো। এখন টিচার কোন স্পিডে যাবেন, তার তো লাগে একটা অঙ্ক বুঝতে 5 মিনিট, তার লাগে কয় মিনিট, মনে করেন 10 মিনিট, তার লাগে 20 মিনিট। টিচার খুব স্লো যেতে পারবে না, 20 মিনিটে যেতে পারবে না, কারণ এরা একেবারে পিছিয়ে পড়ে যাবে, কারণ তাদের সাথে খাওয়াতে গিয়ে এরকম করতে করতে দেখা যাবে তারা পিছিয়ে পড়ে যাচ্ছে।
আবার টিচার এই স্পিডেও যেতে পারবে না, 5 মিনিটে যদি একটা অঙ্ক বুঝাবেন তাহলে দেখা যাবে সে বুঝতেছে না, আর সে তো বুঝবেই না। টিচার যাবেন এই স্পিডে, আচ্ছা মনে করুন এই স্পিডেই গেলেন, আপাতত ধরে নিলাম আমরা। এই স্পিডে যদি যান তাহলে এই বাচ্চাটা কী করতেছে, তার তো 5 মিনিটে, তাহলে হচ্ছে তার পরবর্তী 5 মিনিট হচ্ছে কি তার কাছে হচ্ছে এই জিনিসটা বেশি লম্বা করে ফেলছে তার জন্য, তার তুলনায় তো তার কাজটা হচ্ছে হওয়ার কথা কয় মিনিটে, 5 মিনিট। তাকে যখন 10 মিনিটে করবেন তখন হচ্ছে তারপর এটার প্রতি হচ্ছে কি একটু ডিলেমি ভাব চলে আসবে, তার সাথে হয়তো সে মনোযোগও হারিয়ে ফেলতে পারে। আবার এরা তো কী করবে, মনে করো এইটা বোঝানোর কথা তাদের জন্য 20 মিনিট, কিন্তু স্যার তো বোঝাচ্ছে এই স্পিডে মানে 10 মিনিটে, তখন তার কাছে এটা হয়ে যাবে কি কঠিন হয়ে যাবে, তখন তার মাথার উপর দিয়ে যাবে, পড়াটা হচ্ছে কোন দিকে যাবে, তার মাথার উপর দিয়ে, যে আমরা বলি না হচ্ছে ভিতর দিন আগে এটা মানে হয়তো ঢুকে দেওয়া যাবে, এদিকে আবার বের হয়ে গিয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই কারণে দেখুন হচ্ছে কি, আচ্ছা এতটুকু পর্যন্ত আমি মেনে নিলাম, তার মানে হচ্ছে দেখুন আপনার এই বাচ্চাগুলো হচ্ছে বঞ্চিত হচ্ছে, সাথে এই বাচ্চাগুলো বঞ্চিত হচ্ছে, এটা গেল একটা ব্যাপার। এরপরে ব্যাপারটা যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ওই যে কম্পিটিশনের ব্যাপারটা, আমরা গার্জেনরা বাচ্চাদেরকে কম্পিটিশন শিখাই। তো প্রথমে চিন্তা করুন, আমরা স্কুলে পাঠাচ্ছিলাম কিসের জন্য, সামাজিকতা শিখবে। আপনি যখন একটা বাচ্চাকে কম্পিটিশন শেখাচ্ছেন তখন সে কী করবে, সে কম্পিটিশনের জন্য তার যে ফ্রেন্ডের সাথে তার চলাফেরা থাকার কথা, তার সাথে একটা ভালো বন্ডিং হওয়ার কথা, সেই জায়গা হচ্ছে কি সে যখন হচ্ছে কি 1 নম্বর বয় 2 নম্বর বয়ের সাথে কম্পিটিশনে যাবে তখন হচ্ছে তার মধ্যে একটা রেশের সে ভাব চলে আসে, তখন তাদের মধ্যে হচ্ছে ভালো সম্পর্কটা থাকবে না। তো আপনার উচিত ছিল কি তার সাথে একটা ভালো বন্ডিং তৈরি করা, ওই জায়গায় আপনি করে দিলেন, প্রথমে দিলেন এই বন্ডিংটা বড় করে, মানে বন্ডিংটা ভেঙে দিয়ে দিলেন, এটা হচ্ছে ব্যাপারটা না। ওই যে প্রথমে সামাজিকতা শেখাচ্ছেন, এই জায়গায় সামাজিকতা কী হচ্ছে, নষ্ট হচ্ছে। আচ্ছা এরপরের ব্যাপারটা বলি, ওই স্কুলের ওই যে 60 জনের স্কুলে বললাম, মনে করো হচ্ছে টপ লেভেলের স্টুডেন্ট, যে ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের কথা বলতেছে। তো মনে করুন আমরা সিলেট জেলায় বা যে কোনো একটা জেলায় আমরা ওই স্কুলের, মনে করুন ওই স্কুলটা ছিল সিলেটের, এবং আমি সিলেট জেলার বাকি মনে হচ্ছে আরও 100টা স্কুল থেকে প্রত্যেক স্কুলের ফার্স্ট বয় বাচ্চাটাকে আমি নিয়ে আসলাম, আসার পরে এই জায়গায় এদেরকে পরীক্ষা নিলাম, এই স্কুলের ফার্স্ট বয় আর অন্যান্য স্কুলের ফার্স্ট বয় মনে হচ্ছে সবাই মিলে 100 জনের মধ্যে এই বাচ্চাটা এই স্কুলের যেটা সে 100 নম্বর হলো। এখন আপনি কম্পিটিশন করতেছেন কার জন্য, এই স্কুলের যে 2 নম্বর বাচ্চা সে তো কম্পিটিশন করতেছে তার সাথে, এমন মনে হচ্ছে কি সে যদি 50 পায় তাহলে সে চিন্তা করতে চাচ্ছে আমাকে 51 পাইলেই হয়ে যাচ্ছে, সে কিন্তু তার সাথে কম্পারিজন করলে সে চিন্তা করতে আমি 100-র মধ্যে 100 পেতে হবে, কিন্তু সে দেখলো হচ্ছে কি এই বাচ্চা পাইছে 80, তাহলে তার টার্গেট হচ্ছে কি 81-তে বা 82 পাইলেই সে খুশি, বা একটু বেশি পাইলেই খুশি, সে কিন্তু 100-এ ফোকাস করছে না, কারণ কি সে এটার প্রতি। এখন চিন্তা করেন, আচ্ছা মনে করেন প্রত্যেক স্কুলে মার্কিং লেভেলটা মনে হচ্ছে খুব টপ লেভেলের স্কুলের মার্কিং লেভেল একরকম হবে, খুব গাধা মনে হচ্ছে খুব দুর্বল বাচ্চাদের বেলায় আর একরকম মার্কিং হবে। খুব কিছু কিছু স্কুল আছে দেখবেন যে এরা ম্যাক্সিমাম স্কুল হচ্ছে কি ফাঁকিবাজ বা পড়ালেখায় খুব বেশি দুর্বল, এবং এদের মার্কিং লেভেলটা অন্যরকম হয়, এদের মধ্যেও প্লাস পায়, ওই ফাঁকিবাজদের স্কুলেও গিয়ে দেখবেন ওদের মধ্যেও প্লাস পায়। আর খুব ট্যালেন্টের মধ্যেও দেখবেন হচ্ছে কি স্কুলের সব ভালো ভালো স্টুডেন্টের মধ্যে হচ্ছে কি মার্কিংয়ের কারণে হচ্ছে কি ফেল আসছে, অনেক সময় আসে এটা। তো আচ্ছা চিন্তা করুন, এই স্কুলের যে হচ্ছে 100 নাম্বার ছিল, সরি 1 নাম্বার, যখন হচ্ছে 100 জনের সাথে পরীক্ষা দিয়ে সে হইল 100 নাম্বার। আচ্ছা তার মানে চিন্তা করুন আপনি কার সাথে তুলনা করতেছেন, এই যে 2 নম্বর বাচ্চা তার বাবা মা তাকে তুলনা করছেন এই বাচ্চার সাথে, তো এই বাচ্চা এই জেলার মধ্যে কত নম্বর বাচ্চা, 100 নম্বর বাচ্চা। আচ্ছা আমি যদি এখন এই পুরো বাংলাদেশের মনে করুন আপাতত আমি ধরলাম 10,000 প্রতিষ্ঠান আছে, 10,000 প্রতিষ্ঠানে 1 নম্বর বইগুলোকে নিয়ে এসে পরীক্ষা করলাম, তো এই প্রতিষ্ঠানে ওই যে 10,000 প্রতিষ্ঠান থেকে আর এই প্রতিষ্ঠানের 1 নম্বর বাচ্চাকে পরীক্ষা দেওয়ানোর পর মনে করুন এই বাচ্চাটা হচ্ছে 10 নম্বর, 1,000 নম্বর হলো, 10,000 নম্বর হইল। যদি সে 10,000 নম্বর হয় তাইলে এই বাচ্চার মা কী করতেছে বলুন তো, এই বাচ্চার বাবা মা মূলত কার সাথে তুলনা করতেছেন, ওই 10,000 নাম্বার জনের সাথে, 10,000 নম্বরতম ছেলের সাথে। পুরো বাংলাদেশ মিলে আপনি কম্পিটিশন কার সাথে করার কথা, হয় ছিল আপনার মধ্যে আপনার ছেলের মধ্যে যে প্রতিভা ছিল বা তাকে সর্বোচ্চটা পাওয়ার টার্গেট করতে পারতেন, কিন্তু আপনি না করে করলেন কি তাকে এইটার সাথে তুলনা দিলেন, এটা মানে হচ্ছে কি পুরো বাংলাদেশে মিলিত সে হচ্ছে 10,000 নম্বরতম, তার মানে আপনি টপের সাথে তুলনা করেন, আপনি করছেন কি ওই যে 10,000 নম্বর। তো আপনি নর্মাল লাইফে হয়তো প্রথমে স্কুলের সাপেক্ষে চিন্তা করলে 1 নম্বরের সাথে, যখন পুরো বাংলাদেশের সাথে তুলনা করছেন তখন দেখা গেল আপনি কার সাথে তুলনা করতেছেন, 10,000তম ব্যক্তির সাথে। তখন আপনার বাচ্চা সে এটার সাথে কম্পিটিশন থাকতে থাকতে তার মন মানসিকতা এটার কাছাকাছি হয়ে যাবে, এভারেজ চলে আসবে, মানে হচ্ছে সে 80 পাইলে সে খুশি হবে, কত 81 পাইলে সে খুশি, অথবা 78 পাইলে বা সমান সমান পাইলে সে খুশি। তার মানে হচ্ছে আপনি আপনার বাচ্চাকে প্রথমে টার্গেট করলেন কোথায়, 1,000 পুরো বাংলাদেশে 1,000তম 10,000তম ব্যক্তির সাথে তুলনা করলেন,
আপনি কিন্তু চাইলে করতে পারতেন কিসের জন্য, যে আপনার বাচ্চার সর্বোচ্চ যে অন্তর্নিহিত প্রতিভা আছে সেটা বের করে নিয়ে এসে তার মধ্যে তাকে যতটুকু সর্বোচ্চ দেওয়া যায় সেটা করতে পারতেন। কিন্তু আপনি প্রথমে হচ্ছে কি আপনার বাচ্চাকে আপনি কম্পিটিশন করে ছোটো করে দিয়ে দিলেন, তার মাথার মধ্যে একটা এই যে ছোটো একটা মনমানসিকতা সৃষ্টি করে দিয়ে দিলেন। এই জন্য আমাদের কম্পিটিশনটা ছেড়ে দিতে হবে। কম্পিটিশনের বাদ দিয়ে আপনার বাচ্চার মধ্যে যা আছে এটাকেই বের করে নিয়ে আসুন। দেখবেন যে প্রত্যেকটা বাচ্চা মধ্যে প্রচুর পরিমাণ প্রতিভা আছে। শুধু এই আমি অন্যান্য প্রতিভা তো আছে, এটাও বের করতে পারেন, বের করুন, সমস্যা নেই। এর সাথে যে এই যে পড়ালেখার যে 6 ঘন্টা, মনে করুন একটা বাচ্চাকে আপনি যা শিখাবেন এই ছোট্টবেলায় সে সব কিছু শিখবে। তার মানে আপনার বাচ্চার এই যে ছোটোবেলা যা শিখাবেন সেটা সে শিখতে পারে, এরকম সব জায়গায় উদাহরণ আছে। যারা তাইকোন্ডো শিখাচ্ছে বাবা মারা, তারা তাইকোন্ডো শিখতেছে ওই ছোটোবেলায়। যাদের কারাটে শিখাচ্ছে তারা কারাটে শিখতেছে, যাদের সাঁতার শিখাচ্ছে তারা সাঁতার শিখছে। মানে দেখুন আপনার বাচ্চাকে আপনি যেভাবে ট্রেন আপ করবেন সে ওভাবেই গড়ে উঠবে। তো আপনার বাচ্চার এই প্রথম 20-25 বছরের সময় তাকে যেভাবে দিচ্ছেন সেভাবে যদি আপনি প্রথম দিক থেকেই শুরু করতে পারেন, নার্সারিং এই যে যত্নটা নিতে পারেন, তাহলে দেখুন যে তাকে যেভাবে দিবেন সেভাবে গড়ে উঠতে পারবে। তো আপনার বাচ্চা এই যে প্রতি 6 ঘন্টা করে যে স্কুলের সময়টা অপচয় করছেন, আমি এটাকে অপচয় বলবো বা এটাকে ধ্বংস করা বলবো। কারণ হচ্ছে এই বাচ্চার মধ্যে যে পরিমাণ এবিলিটি বা যে পরিমাণ স্কিল ছিল বা তার মধ্যে যে অন্তর্নিহিত প্রতিভা ছিল, এটা যদি আপনি বের করতে পারতেন তার চেয়ে শতগুণ বেশি সাপোর্ট পেতেন বা ভালো কিছু পেতেন। কিন্তু এই স্কুলে যাওয়ার কারণে সে ওই জায়গায় হেলায় দুলায়ে সময়টা নষ্ট করছে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা বলবো, দেখুন আমরা মনে করেছি আমাদের শিক্ষাবিদ যারা আছে তাদেরকে যদি বলেন আমাদের শিক্ষা জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলো কী কী, বা আমলাতন্ত্র যারা বা আমাদের আমলা যারা মন্ত্রণালয়ে যারা কাজ করে তাদেরকে যদি আপনি বলেন শিক্ষার সমস্যা কী, বা খুব কম ব্যক্তি বলবেন। দেখবেন হচ্ছে আমাদের এই যে মানসিক সমস্যাগুলো, যেগুলো দিয়ে আমরা হাজার কাজ সম্ভব করতে পারতাম, জাস্ট আমার আত্মবিশ্বাস, অনুপ্রেরণা, সাহস এগুলো জোগানোর মাধ্যমে আমরা যে কাজটা করতে পারতাম, তারা এগুলো নিয়ে ফোকাস হবেন না, অন্য কিছু নিয়ে ফোকাস হবেন। দেখুন আপনাদেরকে দেখাই দিয়ে আসে, আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে বলেন সব ব্যক্তিরা একটা অজুহাত দেবে, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, কোয়ালিফাইড শিক্ষকদের অভাব। হ্যাঁ, এটা ঠিক আছে, কোয়ালিফাইড শিক্ষকের অভাব আছে। এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রাস্তায় হাঁটলেই সিলেট শহরের মধ্যে, আমি যেহেতু সিলেটে বসবাস করি, সিলেট শহরের মধ্যে আপনি দেখবেন যে প্রতি মনে হচ্ছে কি এই 100টা বাড়ি যদি হয়, মনে হয় এই 100টা বাড়ির মধ্যে ওই জায়গায় 2টা বা 3টা শিক্ষা প্রতিষ্ঠান পাবেন। মানে এত প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এটার হিসাবের বাইরে। এরা কি করছে, 30টা বাচ্চাকে নিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলে ফেলছে। তুলতে গিয়ে কী করছে, 30টা বাচ্চাদের খুব ভালো ইনকাম হবে না, কিন্তু ওই জায়গায় ওই প্রফিট আছে। প্রফিট করতে গিয়ে কম দামে, কম স্কিলফুল যে কোনো একজনকে নামাত্র ক্রাইটেরিয়া মেনটেন করে এরকম একজনকে টিচার বানিয়ে দিয়ে দিল। ওটা হচ্ছে আপনার বাচ্চারই লস। এবং হচ্ছে ওই যে শিক্ষাবিদ যাদেরকে বলি, এরা কী করবে, এরা হচ্ছে ওই যে আপনি যদি শিক্ষা ব্যবস্থার ডেভেলপমেন্টের কথা বলেন, আপনি বাস্তব বলেছি, আপনি পত্রিকাগুলো যদি পড়েন তাহলে ওদের সবচেয়ে বেশি ফোকাস যে জায়গাটা থাকে সেটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বা সুযোগ সুবিধাগুলো নিয়ে। কিন্তু আমি আপনাদেরকে বলি, দেখুন সুযোগ সুবিধার চেয়েও যেটাতে বেশি আমাদের ফোকাস করার দরকার সেটাতে ওরা কথা বলেন না। উদাহরণটা আমি আপনাদেরকে দিলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখুন শহরে যে বাচ্চাগুলো খুব বড় লোকের ছেলে মেয়ে যারা আছেন তাদের দেখবেন খুব ভালো একটা স্কুলে পড়ে, খুব ভালো ভালো টিচার পড়ায়। এর পরবর্তীতে হচ্ছে কি এরা বাসা কোচিংয়েও পড়ে, অথবা থেকে জাস্ট বাসায় প্রাইভেট টিচার 2-3 জনও আছে, প্রত্যেক সাবজেক্টের জন্য টিচার আছে, এরকম বাচ্চাও ফেল করে। তার মানে দেখুন আপনি সুযোগ সুবিধা দিয়ে কোনো কিছু করতে পারবেন না। আপনার যেটা দরকার, ওই যে বললাম হচ্ছে সে ভালো স্কুলে পড়ছে, ভালো 2-3 জন টিচার, ফিজিক্সের জন্য একজন টিচার, কেমিস্ট্রির জন্য একজন টিচার বা বায়োলজির জন্য একজন টিচার, এরকম আছে। আমি নিজেই পড়াইছি, আমি এরকম পড়াইছি। নর্মালি আমি ক্লাস 9-10-এর ওইগুলো সব সাবজেক্টগুলো পড়াতাম, মেন সাবজেক্টগুলো, তখন দেখা যাচ্ছে অন্যান্য ওই যে নর্মাল সাবজেক্টগুলো অন্য আরেকজন টিচার পড়াইতেন, এরকম হয়েছে। বা অনেকে আছে অন্যান্য সাবজেক্টগুলো এরকম করে পড়ান। কিন্তু একইভাবে দেখুন ওই অন্য একটা বাচ্চা হয়তো সে গ্রামের হতে পারে বা ওই যে শহরের মধ্যে হচ্ছে যাদের হচ্ছে কি পড়ালেখার কোনো সামর্থ্য নেই, সে কোনো রকম সে পড়ার মাধ্যমে সে ওই জায়গায় পাশ করছে এবং খুব ভালো গ্রেডে রেজাল্ট করছে। তাহলে এই জায়গায় সমস্যাটা আসলে কোথায় বলুন, ওই যে সুযোগ সুবিধা না, আসলে সুযোগ সুবিধা নেই। জাস্ট কয়েকটা জায়গায় একটু বলি আপনাদেরকে, শুনুন ভালো করে। একটা হচ্ছে ওই বাচ্চার আত্মবিশ্বাস আছে বা সে পড়ালেখার সিস্টেমটা ভালো করে জানে এবং সেটা প্রয়োগ করতে পারে। ওই যে একটা হচ্ছে কেউ গাধার মতো পরিশ্রম করছে, আবার কেউ হচ্ছে সিংহের মতো পরিশ্রম করছে। এই জন্য আমাদের অনেক ব্যক্তি জানে না যে এই বাচ্চাটা কীভাবে পরিশ্রম করছে, এটা অনেকেই জানে না বা এটা শেখায়ও না, এটা জানায়ও না। এখন দেখুন হচ্ছে একটা বাচ্চার মধ্যে যদি তার আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে পারেন,
বা পড়ালেখার প্রতি তার যে বয় যে ক্লাস 8, 6, 7 বেসিকগুলোর ঘাটতির কারণে এইগুলো নেই, তাকে যদি এই যে বেসিকগুলোর দিকে ফোকাস করে থাকেন, দেখবেন যে সে এগুলো তার বেসিক ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে আপনার সবসময় টিচার রাখা লাগবে না। কিন্তু আমরা তো এগুলো ফোকাস করছি না, তখন হচ্ছে এই যে বাচ্চা এই বেসিকের দিকে ফোকাস করছে তার পড়ালেখা অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি পড়ালেখা করছি, আমরা যখন পড়ালেখা করতাম, আমি যে হোস্টেলে ছিলাম সে জায়গায় হচ্ছে কি আমরা সায়েন্সের টিচার স্টুডেন্ট ছিলাম, সায়েন্সের, কিন্তু আমরা রিডিং রুমে যেতে বসতাম, ওই জায়গায় একজন স্যার বসতেন বা অনেক সময় হুজুররা বসতেন। স্যার একজন ছিলেন, উনি ছিলেন হচ্ছে কমার্সের টিচার। তার মানে আমি ফিজিক্স পড়ছি একা, আমি কেমিস্ট্রি পড়ছি একা, স্কুলে যা পড়ছি এইটাই। কিন্তু আমার যেটা ছিল সেটা হচ্ছে আমার পড়ালেখার প্রতি ওই যে বেসিকের দিকে আমার শেখার প্রতি আগ্রহ ছিল বেশি, আমার জানার প্রতি আগ্রহ ছিল বেশি, আমার রেজাল্টের দিকে খেয়াল ছিল কম, আমার বেশি ফোকাস ছিল আমি রেজাল্ট শিখলে আমি বিশ্বাস করতাম যে শেখার মাধ্যমে রেজাল্ট আসবে, কিন্তু রেজাল্টের দিকে ফোকাস করলে কখনো শেখা হবে না। এই জন্য আমরা ওইদিকে ফোকাস করতাম, এবং ওইটার জন্য হচ্ছে কি আমার পড়ালেখার প্রতি এই যে ভালো লাগা বা প্যাশন যেটা কাজ করে বা ফ্যাসিনেশন যেটা কাজ করে ওইটা আসতো। এই জন্য হচ্ছে কি আমার আত্মবিশ্বাস ওই যে বেসিক ঠিক হওয়ার কারণে আমি নিজে নিজে করতে পারতাম। একটা করলে আমি স্কুলে একটা বুঝলাম, পরবর্তীতে এই টাইপের এসে আমি অনেকগুলো করতাম। আর আপনি যে বাচ্চাকে ওই যে মনে হচ্ছে কি তাকে এই বেসিকের দিকে না ফোকাস করে সব কিছু ওই যে মুখস্থ বিদ্যার দিকে ফোকাস করলেন, সে তো আর কী করবে না, সে একটা পারে, এরপর আরেকটা করতে গেলে তাকে আবার টিচার লাগে, এরকম করে গড়ে তুলি। তাহলে এই বাচ্চার জন্য কী হবে? তাহলে ওই একটা বাচ্চা হচ্ছে কি গাধার মতো পরিশ্রম করছে, আরেকটা হচ্ছে সিংহের মতো পরিশ্রম করছে, আরেকটা হচ্ছে ওই যে বললাম না সুবিধা মতো। সুযোগ সুবিধা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি যে আপনার বাচ্চার ইচ্ছা, আগ্রহ, আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস বা সাহস কতটুকু আছে পড়ালেখার, বা ওই যে পড়ালেখায় যে সে রিস্ক নিয়ে যে তার সাহস বা আত্মবিশ্বাসের অভাব কতটুকু, এইগুলোই হচ্ছে তাকে প্রভাবিত করে থাকে। আপনি এগুলো চেঞ্জ করে থাকুন, দেখবেন ওই সুযোগ সুবিধাগুলো অনেকটা প্রভাবিত করবে না। এখন বলি হচ্ছে কি আপনাদেরকে সবচেয়ে সুখবর যেটা দেই, দেখুন আমাদের একটা কালে বা একটা সময়ে শিক্ষক বা এই স্কুল প্রতিষ্ঠানগুলো আমাদের পুরোপুরি নির্ভর হতে হতো, কারণ হচ্ছে আমাদের কোনো উপায় ছিল না। কিন্তু আপনাদের এখন এই সুযোগটা চলে আসছে, আপনারা চাইলে অনলাইনে বাচ্চাকে জাস্ট আমি বেশি না 1 মাস আপনারা ট্রাই করে দেখুন, জাস্ট বাচ্চাকে একটা এই 6 স্কুল টাইমের 6টা ঘন্টা তাকে সুন্দরভাবে বুঝিয়ে, 6 ঘন্টাও দরকার নেই, 4 ঘন্টা অনলাইনে খুব ভালো 2জন টিচারের ভিডিও দেখাবে, তো ওই যে পেডগুলো না, জাস্ট ফ্রি যে ভিডিওগুলো ওইগুলো। আপনাদের যদি সহায়তা লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি 1 মাস ট্রাই করে দেখাবো আপনাদেরকে, যে দেখুন এই ভিডিওগুলো দেখে সে যদি তার বেসিকের দিকে প্রথম দিকে হচ্ছে কোন ভিডিওগুলো কীভাবে দেখবে, কারগুলা দেখবে, এগুলো যদি সে একবার জানতে পারে এবং এগুলো দিয়েই সে দেখবেন আপনার ছেলেমেয়ের শিক্ষা জীবনে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে। এই 6 ঘন্টার বাইরে পড়া লাগবে না, হয়তো একটু বাড়াইতেও পারে। আচ্ছা মনে করুন আমি 7 থেকে 8 ঘন্টা, এর মধ্যে তাকে খেলাধুলার সময় দিবেন, দেখবেন সে খেলাধুলাও করবে। এই মনে করুন আমি 8 ঘন্টা নিলাম তার কাছ থেকে ওই ভিডিও দেখার মধ্যে, আমি জাস্ট কিছু করবো না, জাস্ট তাকে আমি তার জায়গায় এই যে পড়ালেখা জিনিসটাকে সহজভাবে বোঝানো যায় এগুলোর কিছু উপায় আমি টেকনিকটা তাকে দিয়ে দিব, তার আত্মবিশ্বাসটা কীভাবে বাড়ানো যায় এটা নিয়ে কাজ করব, তাকে অনুপ্রাণিত করব কীভাবে, এটা আমার দায়িত্ব, আমি করব। জাস্ট আপনারা আপনার জায়গায় আছে কি এই কাজটা করে দেখুন একবার, দেখবেন আপনাদের ওই যে এতগুলা করার দরকার নেই, ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আপনার ছেলেমেয়ের সময়টা এত নষ্ট হচ্ছে, একবার বুঝুন। সে ওই জায়গাতে আবার হোমওয়ার্ক নিয়ে আসছে, এই জায়গায় এসে করতেছে, করে মাথা নষ্ট করে ফেলছে। এই হচ্ছে কি দেখুন, তার মানে ওই যে বললাম সুযোগ সুবিধা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে তার এই জায়গাগুলো সামান্য চেঞ্জ নিয়ে আসুন, আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা এগুলো বা পড়ালেখা জিনিসটা তার কাছে সহজ করে তুলে ফেলুন। আসলেই বলি পড়ালেখা আমি আমার শিক্ষা জীবন থেকে এবং আমি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি অনেক বাচ্চাদেরকে তাদের কাছে এরকম আছে, আমার অনেক স্টুডেন্ট আছে তাদের কাছে পড়ালেখা জিনিসটা হচ্ছে গেমের মতো। এটার আরেকটা উদাহরণ দিই, দেখবেন যারা খুব বেশি ম্যাথস পারে, দেখবেন তাদের কাছে ম্যাথস করতে এত ভালো লাগে, কাছে সেটা পারে। তো আপনি একটা বাচ্চাকে জাস্ট 2টা মাস ঠিকঠাক মতো সময় দেন, বা 3টা মাস বা 4টা মাস সময় দেন, দেখবেন যে তাকে একটু লাইনে নিয়ে আসতে পারেন, দেখুন আর আপনাকে তাকে ওই যে ধাক্কা দিয়ে করানোর দরকার পড়বে না, সে তার মতো করে পড়বে। এই জায়গাটা এই 2টা মাস বা 3টা মাস একটু আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওই যে বললাম না আগে হচ্ছে একটা সময় ছিল যেমন হচ্ছে আমাদের অনেকগুলো ওই যে স্কুলের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে, বা ওই যে শিক্ষকদের কাছে বাধ্য হয়ে যেতে হচ্ছে, কারণ যে কোনো উপায় ছিল না, বা টিচাররাও ফোর্স করে নিয়ে যাচ্ছে ওই যে ফেল করানোর ভয় দেখিয়ে। কিন্তু এখন আর আপনার ওইগুলো কিছু লাগবে না, আপনি অনলাইনে ভালো ভালো খুব কোয়ালিফাইড, এমনকি ওই যে বললাম যে ফিজিক্সের অনেক কিছু আছে বাইরের সেই ভিডিও আপনি দেখতে পারবেন, এত সুন্দর করে অ্যানিমেশনের মাধ্যমে শেখাচ্ছে, এটা কল্পনা করতে পারবেন না, বা বাস্তব উদাহরণ দিয়ে দেখাচ্ছে। তো আপনি এই সুযোগগুলো কেন নিচ্ছেন না বা নেবেন না কেন?
আপনার থাকতে মানে হাজার হাজার ছেলে মেয়ে নিচ্ছে, আপনার ছেলে নিচ্ছে না, তাইলে লসটা কার হচ্ছে? ঘুরে ফিরে আপনার ছেলেরই লস হচ্ছে। সে এখনও স্কুলে ডিপেন্ডেন্ট। স্কুলে আরেকটা কথা বলি, মনে হচ্ছে আপনার বাচ্চার এখন খুব পড়ার মনোযোগ আছে, এই 1 ঘন্টা তাকে স্কুলে পাঠালেন, গিয়ে দেখা হচ্ছে টিচার ওই দিন অত টিচারের মনোযোগ নেই বা টিচার খুব ভালো লাগছে না, উনি ক্লাসটা বাদ দিয়ে দিলেন। তার মানে দেখুন, অথবা কোনো দিন হচ্ছে কি টিচারের খুব মুড হলো কিন্তু তার মুড নেই বা তার ঘুম পাচ্ছে, তাইলে ওইটাও এইগুলো সময়গুলো হচ্ছে নষ্ট হচ্ছে না? ওই যে বললাম 180 দিন ওয়ার্কিং দিনের মধ্যে পরীক্ষা দিয়ে চলে গেল 45 দিন, এরকম করে দেখবেন হচ্ছে আপনার বাচ্চা টিচারের কম্বিনেশনের কারণে বা অনেকদিন হচ্ছে ক্লাস হচ্ছেই না, টিচাররা আসছে না, ওই যে টিচার একদম চলে গেছে, এরকম করে দেখা যাচ্ছে আরও ক্লাস মিস হচ্ছে। তো আপনি এইগুলো নিয়ে কেন বসে থাকবেন? তার চেয়ে আপনার সুযোগ ছিল না এই যে এই জায়গাগুলোয় আপনি সময়টা কাজে লাগাতে, যে আপনার বাচ্চার যখন ভালো লাগবে তখন তাকে পড়তে দিন। আপনি জোর করে পড়ালেখা করাতে পারবেন না, বাস্তবে বলি। পড়ালেখা জিনিসটা হচ্ছে কি নিজের ইচ্ছা থেকে আসতে হয়। এই নিজের ইচ্ছা থেকে আপনি একবার তাকে নিয়ে আসুন পড়ালেখায়, যে পড়ালেখা তাকে সহজভাবে বানিয়ে ফেলতে পারে। এটা অনেক টিচার পারে, যাদের পড়ালেখার প্রতি প্যাশন কাজ করে, যার পড়ালেখার প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে, এরকম ব্যক্তির এটা পারবে, কিন্তু সবাই এটা পারবে না। তো আপনাদের কাছে অনুরোধ, এই দিকে একটু ফোকাস করুন, দেখবেন আপনার বাচ্চার লাইফে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনার সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এখন ভাবতে পারেন এগুলো তো চেঞ্জ করা যাবে। আমি যদি আমার শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থা বা স্কুল প্রতিষ্ঠানে এগুলো বলি, এগুলো জীবনে চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই। কারণ ওই যে প্রথম হচ্ছে কি এই জায়গায় মুনাফাভোগী বা ওই যে সুবিধাভোগী ব্যক্তিরা জড়িয়ে গিয়েছে। এখন ওই যে শিক্ষা হচ্ছে কি শিক্ষানুরাগী নামে যারা ব্যবসায়ী, এরা বসে গেছে এইটাতে। এমন কিছু শিক্ষক নামকা অবস্থায় এরা শিক্ষক, আসলে এদের মধ্যে শিক্ষকের কোনো গুণাবলীও পাবেন না আপনি। এর পাশাপাশি যে শিক্ষা মন্ত্রণালয়, মনে করুন হচ্ছে আমাদের এই আমলাতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায়, আমলাতান্ত্রিক কেন বলছি, কারণ এটাতে আপনি যদি চেঞ্জ নিয়ে আসতে চান এই সমস্যাগুলো, যেখানে সেখানে স্কুল খোলা যাবে না বা যেখানে সেখানে যে কোনো টিচার দিয়ে দিতে পারবেন না, তাইলে ঠিক হয়ে যাবে, যেগুলো এরা করবে না। আর যদিও করে, আপনি চিন্তা করছেন হয়তো 2-1 বছরের মধ্যে, কিন্তু বাস্তবে বলেছে আমাদের যে আমলাতান্ত্রিক অবস্থা, এই জায়গায় এগুলো চেঞ্জ হতে হতে দেখা যাচ্ছে কি আপনার ছেলেমেয়ের জীবন চলে গেলে আপনার নাতি পড়ে ফেলছে, তারপর হয়তো এইটা চেঞ্জ আসছে। তো ওই নাতির সময় যে চেঞ্জটা আসবে, এখন থেকে যে তারা প্ল্যানটা করে যে চেঞ্জটা নিয়ে আসছে ওই সময়, ওইটাকে দেখবেন হচ্ছে কি মনে করেন হচ্ছে কি 2040-এ আপনি এইটা কথা বলতে বলতে এটাকে চেঞ্জ করে নিয়ে আসলেন, 2040-এ আর চেঞ্জ করলো, তখন গিয়ে দেখা যাবে যে 2040-এ যে শিক্ষা ব্যবস্থা দরকার আর তারা যেটা নিয়ে আসছে ওই সময়ের জন্য ওইটাও ব্যাকডেটেড হয়ে গেছে, ওইটা নিয়ে আপনি আন্দোলন করবেন। কারণ আমাদের দেশের নীতি নৈতিকতা, আমাদের শিক্ষা ব্যবস্থায় এটাও শেখানো হয় না, বা ওই আমরা প্রথমেই ঘরেই উঠি হচ্ছে 2 নাম্বারই দিয়ে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যা শিখবো এটাই তো, ওটাই শিখছি কি, ওটাতেই তো দুর্নীতি 2 নাম্বারে দেখবেন সার্টিফিকেট বিক্রি হচ্ছে। ওই যে টিচারদের বললাম, টিচারদের গুণাবলী বললাম, মালিক পক্ষের গুণাবলী বললাম। এরপর তো হচ্ছে আমাদের আশেপাশে আমাদের হচ্ছে কি আমরা শিক্ষা রাজনীতি নিয়ে, ওই যে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে বসে আছি। কিছু ভালো ভালো দেশে দেখেন ওইগুলোতে রাজনীতি নাই, কিন্তু আমাদের যে রাজনীতি, আর রাজনীতি কী শেখানো এটা তো আপনারা অনুমান করতে পারছেন। তো এই জায়গায় যদি আপনি বসে থাকেন যে হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসবে, তাইলে এটা কিছু বলার নেই আপনাদেরকে আমার। কিন্তু আপনারা চাইলে কিছু জিনিস আপনারা নিজেরা চাইলে এই জিনিসগুলো একটু কাজ করলে দেখুন আপনার লাইফে আপনার ছেলে মেয়ে বা আপনার মেয়ের বা আপনার ভাই বোনের যারই হোক বা আপনি নিজেরই যদি আপনার পড়ালেখা থাকে, তাহলে দেখুন এই জিনিসগুলো যদি আপনি একটু চেঞ্জ নিয়ে আসতে পারেন, ওই যে বললাম না যে সুযোগ সুবিধার চেয়েও বেশি জিনিসটা হচ্ছে যে জায়গাটা, ওই জায়গায় আপনি একটু কারেকশন করে নিয়ে আসেন, দেখুন হচ্ছে কি আপনার পড়ালেখায় আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর ওই যেমন বললাম এই যুগ আর ওই আগের যুগ না যে স্কুলে যেতে হবে, এই করতে হবে সেই করতে হবে, আর এখন হচ্ছে ওই যে সার্টিফিকেটের যুগ না। এখন আর সার্টিফিকেট দিয়ে কাজ আসবে না, আরও 5-6 বছর পরে দেখবেন যে সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। কারণ সার্টিফিকেট অহরহ পাওয়া যায়, আপনি ভার্সিটিতে গেলে দেখবেন এটা কাজ করতেছে সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে, ওটা করছে সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে, কারণ সার্টিফিকেট দিয়ে কোনো কাজ আসবে না। আপনি যদি দুনিয়ার সাথে খাপ খাওয়াতে হয় তাহলে আপনার যোগ্যতা নিয়ে আসতে হবে। এই জন্য পড়ালেখা করলেও ঠিকভাবে করুন। আমি বলি আমার ওই যে বললাম না আমি যে মেসে থাকতাম, তখন অনেক বড় বড় ভাইয়ারা আমার কাছে টিউশনি খুঁজতো। আলহামদুলিল্লাহ আমি প্রচুর পরিমাণে ইনকাম করছি, কিন্তু ওই অনেক বড় বড় ভাইয়ারা, কারণ কি তাদের টিউশনি খুঁজতে হচ্ছে কেন? কারণ হচ্ছে তাদের এই স্কিলটা নাই, এমনকি টিউশনি দিলে দেখা যাচ্ছে 2 মাস পরে চলে যাচ্ছে তারটা। কিন্তু আমি দৌড়লে হচ্ছে আমারটা শেষ হচ্ছে না, আমি উল্টা আরও পাচ্ছি, কিন্তু সে পাই না, উল্টা যেটা দিলাম ওটা চলে যাচ্ছে, কারণ হচ্ছে তার কি নাই, কোনো স্কিল নাই।
এটা ছোটো করা বা বড় করার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে এই যে এই জন্য আপনাদেরকে বলি, আপনারা চাইলে আপনার বাচ্চার কয়েকটা জিনিস, জাস্ট কিছু জিনিসের মধ্যে আপনি এই চেঞ্জ করে নিয়ে আসুন, দেখুন হচ্ছে কি আর কিছু লাগবে না। ব্যাপারটাগুলো কী বলি, প্রথম হচ্ছে আপনার বাচ্চার এখন যে পড়ালেখা করছে এটা থেকে তার প্রচুর ম্যাক্সিমাম বাচ্চার কাছে পড়ালেখা একটা ভয়ের ব্যাপার। পড়ালেখা তাদের কাছে কঠিন হয়ে গিয়েছে, কেউ আর পড়তে চায় না, পড়ালেখার প্রতি যে ইন্টারেস্ট বলতে কিছু নাই, পড়ালেখার প্রতি আগ্রহ বলতে কোনো কিছু নাই। তার মানে সমস্যাটা কি, আপনি এই 4-5টা তার পড়ালেখার প্রতি একটু ইচ্ছা আগ্রহ বাড়ান, পড়ালেখার প্রতি যে ইচ্ছা আগ্রহ নিয়ে আসুন, পড়ালেখার প্রতি তার হচ্ছে কি ভালো লাগা নিয়ে আসুন, সে এটা পড়লে তার মজা লাগে এই ব্যাপারটা নিয়ে আসুন, বা পড়ালেখার প্রতি তার ভয়টা কাটিয়ে উঠুন, বা পড়ালেখা জিনিসটা কঠিন এই জিনিসগুলো তাকে দূর করে দিয়ে দিন। তার আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যমে এই কাজগুলো আপনি করতে পারবেন, তাকে অনুপ্রাণিত করে এই কাজগুলো করতে পারবেন। তবে এখন বলেছি কি, এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা তো কঠিন হয়ে গিয়েছে আমাদের, যারা 6, 7, 8, 9-এ পড়ে তাদের কাছে হচ্ছে পড়ালেখা কঠিন বললে আপনি 100 জন বাচ্চাকে জিজ্ঞেস করলে দেখবেন 80% বাচ্চা বলে হচ্ছে পড়ালেখা জিনিসটা হচ্ছে কি আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। কেন? কারণ এই নানান ধরনের ওই যে কাদের কাছ থেকে সে পড়ছে। কিন্তু আপনি যদি ঠিকঠাক বলতে একজন কোয়ালিফাইড টিচার বা একজন কোয়ালিফাইড মেন্টরের সহযোগিতা নিতে পারেন, বেশি না 1টা মাস বা 2টা মাস বা 3টা মাস বা 4টা মাস নিয়ে দেখুন, দেখবেন আপনার ছেলে মেয়ের যে পরিবর্তন আসবে, এর পরবর্তীতে সে তার আত্মবিশ্বাস, তার ওই যে ভয়টা কাটিয়ে উঠে ফেলছে এবং যে তার সাহস আত্মবিশ্বাস নিয়ে সে তার মতো করে এগিয়ে যেতে পারবে। হয়তো টিচারের সহায়তা মাঝে মধ্যে লাগবে, কারণ হচ্ছে একটা বাচ্চা সবসময় মোটিভেটেড থাকবে না, কিছু সময় পর হচ্ছে ওই যে বললাম না, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা বা তার মানসিক অবস্থার কারণে অনেক সময় চেঞ্জ হবে, তখন হচ্ছে হয়তো আবার যেতে হবে টিচারের কাছে, বা মোটিভেটেড থাকার কারণে হয়তো মেন্টরের কাছে যেতে হবে। কিন্তু তারপরও তাকে এমন একটা ব্যবস্থা করে দিয়ে দেন যাতে সে তার মতো করে চলতে পারে। তো এই জন্য এতটুকু পর্যন্ত বললাম যে কেন বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এতটুকু বললাম। এরপর বললাম সমস্যার সমাধানগুলো সরকারিভাবে করলে কীভাবে হতে পারে, আর কীভাবে আপনি চাইলে আপনি নিজে করতে পারেন। এবার বলি হচ্ছে কি, আমি সুহেল আহমেদ নবমেন্টরের নিয়ে শুরু করছি একটা যাত্রা। এই যাত্রায় আমার প্রথম টার্গেট হচ্ছে কি, বাংলাদেশের প্রত্যেকটা, আমি এই জিনিসটা আমি বিশ্বাস করি, প্রতিটা বাচ্চার ভিতরে একটা অন্তর্নিহিত প্রতিভা আছে, এটা বের করে নিয়ে আসা যায়। এবং তাকে যদি ঠিকঠাকভাবে তাকে যদি গাইডলাইন দেওয়া যায়, তাকে যদি অনুপ্রাণিত করে নিয়ে আসা যায় বা তার আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যমে তাকে চেঞ্জ করে তার মধ্যে থেকে প্রতিভাটা বের করে নিয়ে এসে বাংলাদেশের একটা অ্যাসেট হিসেবে রূপান্তর করা যাবে। এটা বাস্তবই বলেছে, প্রত্যেকটা বাচ্চাকে, হয়তো 2-1 জন ব্যতিক্রম থাকতে পারে, ওই যে অটিজম বা এই টাইপের যদি কোনো রোগ না থাকে তাহলে বাকি সবাইকেই চেঞ্জ করা যাবে। জাস্ট একটু গাইডলাইন, একটু তার সাথে হচ্ছে এই জিনিসটা হচ্ছে সহজ জিনিসটাকে তাকে সহজভাবে বোঝানোর মাধ্যমে। কারণ পড়ালেখা জিনিসটা কেউ যে কঠিন করে বোঝাচ্ছে তার কাছে তো কঠিন হয়ে গেল, তখন তার কাছে কী থাকবে না। এটা আপনারা চাইলে এই সুযোগ সুবিধাটা নিতে পারেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি যে 4 মাস বা 3 মাস বা যে বাচ্চার যেরকম রাখে, মনে হচ্ছে আপনার বাচ্চার এখন ক্লাস 8-এ পড়ে, আমি মূলত এই সেবাটা কাদেরকে দিব আপাতত বলেছি, ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত সকল বাচ্চাদেরকে এই সেবাটা দেওয়ার প্ল্যান। পরবর্তীতে আমার পুরো প্ল্যান হচ্ছে কি, আমি পুরো বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে চাই যে প্রত্যেকটা বাচ্চা তার ভিতরের অন্তর্নিহিত প্রতিভাটা নিয়ে বের করে আসুক। আমরা চাই পৃথিবীতে বাংলাদেশ নামক একটা দেশ সবার মধ্যে পরিচিত থাকুক, যে এই পড়ালেখা না, যেটা হচ্ছে কি যে মুখস্থ বিদ্যা, এটা না, যে প্রত্যেকটা বাচ্চা একটা দেশের অ্যাসেট হয়ে বের আসুক, এটা চাই। কারণ আমি আমার শিক্ষা জীবনে খুব চেষ্টা ছিল, প্রথম থেকে খুব দুর্বল ছিলাম, খারাপ ছিলাম, অনেকভাবে নানান ধরনের সমস্যায় পড়েছি, অনেক সুযোগ সুবিধাও পেয়ে আসছি এবং অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হয়ে আসছি। খুব কষ্ট লাগতো এগুলো, সুযোগ ছিল না কথা বলার। ইনশাল্লাহ হয়তো কোনো একদিন বলা হবে আপনাদেরকে, ওই প্রতিষ্ঠানগুলোকেও সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই যে আমরা যে বঞ্চিত হচ্ছি, আমার মতো হাজার হাজার ছেলে মেয়ে অনেক জায়গায় বঞ্চিত হচ্ছে, আমি চাই না এই ধরনের আর কোনো বাচ্চা বঞ্চিত হোক। তার পড়তেছে তাইলে এটা কাজে লাগায়, শুধু অযথা সময়টা নষ্ট করার কেন দরকার? এই সময়টা নষ্ট করার দরকার নাই তো। তার 6 ঘন্টা, ওই 6 ঘন্টা আমি বাস্তব বলেছি, এই 6 ঘন্টা দিয়ে তাকে দিয়ে খুব বড় একটা পরিবর্তন তার মধ্যে নিয়ে আসা সম্ভব ডেইলি, এর বেশি দরকার নেই আপনার। এই 6 ঘন্টায় আপনি ইফেক্টিভলি আর এফিসিয়েন্টলি কাজে লাগান, দেখবেন হচ্ছে আপনার বাচ্চা একসময় হচ্ছে কি দেশরত্ন হবে, এটা বিশ্বাস রাখতে পারে। আর না হয় দেখবেন এই আপনার বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটা একটা স্রোতের সাথে যদি মিশিয়ে দিয়ে দেন তাহলে ওই স্রোতের সাথে যাবে, কোনো কিছু হবে না। কারণ নবমেন্টরের কাজটা কি, নবমেন্টরের কাজটা হচ্ছে আমি
পড়ানোর মাধ্যমে হয়তো 3 মাস কোনো একটা বাচ্চাকে তার প্রথমে করব কি আমি বলি তার মেজারমেন্ট তাকে মেজার করবো যে তার জ্ঞান কোন জায়গায় আছে, তার কোন জায়গায় লেকিংস আছে, কোন সাবজেক্টে কী ধরনের সমস্যা আছে, এইগুলো নিয়ে কাজ করব। করে তার মানদণ্ডটা আগে বের করবো যে সে এই জায়গায় আছে। তো আপনি গার্জেন হিসেবে আপনার অ্যাটলিস্ট আমরা এটা জানতে যাবো যে আপনার স্যাটিসফ্যাকশন বা আপনি কতটুকু চাচ্ছেন বা আমরা কতটুকু আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারবো বা আমি কতটুকু নিয়ে যেতে পারবো, সেটাকে আপনার একটা মানদণ্ড দেব। দেওয়ার পর আপনার বাচ্চাকে একটু ট্রেন আপ করবো, দেখুন আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারি। এটা হচ্ছে গ্যারান্টি সহকারে বললাম যে আমরা চেঞ্জ করে নিয়ে দিব। এই পর্যন্ত হচ্ছে কি। এখন সুবিধাগুলো কী কী, আমি কিছু না, ওই যে বললাম না যে আপনাকে অনলাইনের সুবিধাগুলোই, অনলাইনের সাবজেক্টগুলাই, অনলাইনের ভিডিওগুলো দিই যে কোনো টিচার। তবে কাকে দেবো আমরা হচ্ছে এই বাচ্চাকে বুঝে তার মতো করে, তার যেটা দরকার, তার যাকে দরকার। দেখুন একটা সাবজেক্ট একই টিচার বা 5 জন টিচার পড়াইলেও 5 জন 5 রকম পড়াবে না। এই বাচ্চার জন্য কোনজন দরকার, কীভাবে দরকার, এগুলা বিচার বিশ্লেষণ করে তাকে এমন একজন টিচারকে দিব। টিচারকে আমরা দেবো না, জাস্ট সে তার ইউটিউব থেকে জাস্ট ভিডিওগুলো কালেক্ট করবে। কিন্তু আমরা কী করবো, আমাদের মেন কাজটা হচ্ছে এই বাচ্চাকে জাস্ট মোটিভেটেড করা, জাস্ট বাচ্চাটাকে কী করা, এই যে পড়ালেখার প্রতি যে ভয়টা আছে ওটা সরিয়ে দিয়ে পড়ালেখা জিনিসটাকে যে সহজ বা পড়ালেখা জিনিসটাকে এনজয়েবল বা পড়ালেখা জিনিসটার প্রতি যে আগ্রহ নিয়ে আসা, এই কাজটা করবো। হয়তো 2 মাস লাগবে কারোর জন্য, কারোর জন্য 3 মাস বা কারোর জন্য 4 মাস বা কারোর জন্য 5 মাস। এই 4-5 মাস আমরা এই সার্ভিসটা দিয়ে থাকবো। এটার মাধ্যমে তাদেরকে দিয়ে দিব বা বুঝিয়ে দিব যে পড়ালেখা চাইলে সে সম্ভব। এর পরবর্তীতে দেখবেন তাকে আর কোনো কিছু আপনি ধাক্কানো লাগতেছে না বা ধাক্কানো লাগবে না, দেখবেন সে তার গতিতে চলতে থাকবে, তার গতিতে সে পড়তে থাকবে। হয়তো মাঝে মধ্যে তার লাগবে, আর ওই যে বললাম না মোটিভেশন জিনিসটা হচ্ছে কি কয়েকদিন তাকে পরে আবার চলে যেতে পারে। কিন্তু এই বিশ্বাস রাখতে পারেন যে তার মধ্যে যে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে, তখন আর আপনাকে দিয়ে বা আপনাকে ওই যে শিক্ষা ব্যবস্থার এই হজবরল যে সিচুয়েশনগুলো আছে ওইগুলোর সম্মুখীন হতে হবে না, তাকে বঞ্চিত করবে না। তার মধ্যে যে মেধাটা আছে এটা একটু বের করে দিয়ে দিন, দেখবেন যে সে তার লাইফে একজন সাকসেসফুল ব্যক্তি হিসেবে রূপান্তরিত হতে পারবে। আর না হয় দেখবেন ওই যে সবার মতো বের হয়ে যাচ্ছে, গিয়ে দেখবে হচ্ছে কি সে চাকরি খুঁজতেছে। চাকরি পাবে কি, বাস্তবে বলেছে কি আমাদের চাকরির মার্কেটটা একটু বলে ফেলি আপনাদেরকে। মনে করুন হচ্ছে কি এবার এইচএসসি পরীক্ষা দিল 14 থেকে 16 লাখ স্টুডেন্ট। আমি গতকালকে একটা পড়লাম কি চ্যাটজিপিটি বলছিলেন যে বাংলাদেশে কতটুকু চাকরি শুরু হয়ে প্রত্যেক বছর কতটুকু নতুন চাকরি আসে আর কি। ওরা বললো হচ্ছে কি প্রায় 6 থেকে 7 লাখ, সরি 7 থেকে 8 লাখ। তো চিন্তা করুন জাস্ট এইচএসসি বা পরীক্ষা দিল, এটা তো হচ্ছে নর্মাল, মানে A to Z সব ধরনের চাকরি মিলে বাংলাদেশে নতুন নতুন চাকরি সৃষ্টি হয়, মানে পদ খালি হয় যেগুলো হচ্ছে বা নতুন নতুন পদ আসে যেগুলো, এগুলো হচ্ছে কতটা আসে 7 থেকে 8 লাখ। এখন আপনার বাচ্চা মনে করুন হচ্ছে বড়দের বাদ, আমি একটু হিসাবের বাইরে দিলাম আপাতত, জাস্ট এইচএসসিদের নিয়ে কতটা বলি, এই 16 লাখ স্টুডেন্ট বের হয়ে আসলো এই জায়গায়। আসার পরে এই জায়গায় 8 লাখ স্টুডেন্ট জব পাইলো, বাকি 8 লাখ কই গেল? বাকি 8 লাখ কি বেকার থাকবে? তো এই যে সে পড়ালেখা করলো, করে আপনি চিন্তা করুন আমাদের সমাজে, আচ্ছা এই ব্যাপারটাতে না যাচ্ছি সমস্যা না পারবেন। তো এটা বলি যে সে এই জায়গায় গেল, এখন তার পরিবার এর যে একটা চাহিদা তার কাছে আছে, বা সে যে এই যে এইচএসসি শেষ করে অনার্স মাস্টার্স করে যে সে যে জব পাবে তার নিশ্চয়তা কি? তার ফ্যামিলি হবে না। তো সে ফ্যামিলিটাকে রান করবে কীভাবে? সে তো মানসিকভাবেই ভেঙে পড়ে যাবে। আর এখন আমাদের এই যে সমাজ, এটা হচ্ছে কি বিয়ের ব্যাপারটা যে বলি, এটা কী হয়, জব থাকলে বিয়ে, না থাকলে নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই যে কতজন বাচ্চা এখন যেমন হচ্ছে আমাদের আগে এখন মেরিড এইজটা কততে চলে গেছে, যেমন হচ্ছে কারণ বা প্রায় 30 বছরের আগে মানুষ বিয়ে করতে ভয় পায়। কারণ কি? কারণ হচ্ছে তার কিছু নাই, সে কীভাবে করবে? তার কোনো উপায় নাই, কিছু করারও নাই। তাকে একজন বাবা যে এই ছেলেকে বিয়ে দিবে সেটাও তো সুযোগ নেই। কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে তার তো এবিলিটি নাই। এখন তাইলে এখন মেন ফ্যাক্টরটা আপনাদেরকে বলি, সে কী করতে পারতো? তার যদি প্রতিভাটা সে কাজে লাগাতে পারতো তাহলে জবের অভাব নেই। বাস্তবে বলেছে আপনি এই যে জব মার্কেটে যান, দেখবেন যে বড় বড় প্রতিষ্ঠানের মালিক বলতেছে চাকরিজীবী খুঁজে পাচ্ছি না। চাকরি করবে, চাকরি প্রার্থী খুঁজে পাচ্ছে না, কোয়ালিফাইডগুলো পাচ্ছে না। তাহলে পাচ্ছে কাকে? ওই যে ডিসকোয়ালিফাইড বলতেছে যেটা কি, ওই যে যাদের কোনো কি নেই, কোয়ালিটি নাই, বা যাদের হচ্ছে কোনো যোগ্যতা নাই, এরকম বের হয়ে তো তাহলে লাভ হচ্ছে কি? আপনি ইউটিউবে সার্চ দিন, দেখবেন যে জবের অভাব নেই, কিন্তু তারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পাচ্ছে না। তাহলে আপনার বাচ্চাকে এত বছর কেন এত টাকা দিয়ে, আপনার ঘুম নাই, বাচ্চার ঘুম নাই, বাচ্চার খাওয়া দাওয়া নাই, বাচ্চার শান্তি নাই, এই সব কিছু করে তাহলে এই পড়ালেখাটা করালেন কিসের জন্য? এটা এই যে তার সাথে যে অমানবিকতা করলেন, এটা কিসের জন্য?
এই জিনিসগুলো আমাদেরকে একটু সচেতন হবে। এখন বলি হচ্ছে কি, তাকে যদি তার চিন্তা শক্তিটা বৃদ্ধি করা যেত, তার চিন্তা শক্তিটা তার মতো করে সে যদি বুঝতে পারতো যে আমার এই মার্কেট লেভেলে এই জায়গায় আছে, আমার জব খুঁজে লাভ হবে না, আমাকে নতুন কোনো একটা জিনিস উদ্ভাবন করতে হবে, নতুন জিনিস নিয়ে চিন্তা করতে হবে, তাহলে অনেক কিছু হতো। নতুন নতুন অনেক দেশের জন্য সেও চিন্তা শক্তি কাজে লাগাতে পারতো, এটাতে আমার দেশও উপকারী হতো। এমনকি সে যদি জবও নাও পায়, তার এই যে চিন্তা শক্তি যেটা বের হয়ে আসছে বা যেটা কাজে লাগাতে পারছে, এটা দিয়ে দেশের জন্য কোনো না কোনো একটা কাজে আসতো, বা অ্যাটলিস্ট তার ফ্যামিলির ভালো একটা পজিশনে যেতে পারতো। বা কোনো একটা চিন্তা শক্তি দিয়ে এটা দিয়ে সে আইডিয়াটা প্রকাশ করলো, এটা দিয়ে হাজার হাজার মানুষ কাজ করতেছে, এটাই তো অনেক জিনিস। বা সে একটা উদ্যোক্তা বা এন্টারপ্রেনারশিপেতে সে রূপান্তরিত হতে পারতো যদি তার চিন্তা শক্তিটা কাজে লাগাতে পারতো। তো আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা কী করছে, মুরুগের ফার্ম, যেটা ওই যে ফার্মের মুরুগ বলে না আর কি, এরাই গড়ে তুলছে। এরা জাস্ট এই বাচ্চাটা যদি মনে হচ্ছে এই যে 16-17 বছর যদি জাস্ট এই পড়ালেখার সময় না দিত, দিয়ে যদি একটা কোনো একটা কাজে স্কিল হইতো, তাহলে সে মাসে এর চেয়ে 1000 গুণ বেশি ইনকাম করতে পারতো। একটা বাইক মেকানিক্স হতো, তাও তো সে প্রচুর, এই 10 বছরে যদি সেইটা কাজ করতো, তাহলে তার চেয়ে শতগুণে বেশি ইনকাম করতে পারতো। এমনকি সে কী করতে পারতো, এই বাইক মেকানিক্স হয়ে 10 বছরে যদি এটা কাজ করে সে শিখতো, পরবর্তীতে সেটা কী করতে পারতো, এটা একটু ভালো ইনকাম করে তারপরে সেটা হচ্ছে কি এটার একটা মালিক হয়ে যেত। তো না, সে কাজ করতে পারে, সে 100-200 জন মানুষকে কাজ করাতে পারতো। এই যে বাচ্চাটাকে যে হচ্ছে কি তার সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করছেন, না দিচ্ছেন, পড়ালেখার দিক দিয়ে গিয়ে হচ্ছে মুরগের ফার্ম বানাচ্ছেন। মুরগের ফার্ম কেন? তো এই বাচ্চা আর কিছু জানে না, শুধু স্কুলে গেছে আর আসছে, গেছে আর আসছে। এই জায়গায় তার চিন্তা শক্তি, তার কোনো কিছু, সে বাস্তব লাইফে কোনো কিছুর সাথে সে ম্যাচ করছে না, তাহলে লাভটা হচ্ছে কিসের? আপনাদের কাছে এই অনুরোধ, একটু নিজের বাচ্চাকে আপনাদের চিন্তাভাবনার পরিবর্তনের মাধ্যমে, বাচ্চাদের চিন্তাভাবনার পরিবর্তনের মাধ্যমে তাকে তার পড়ালেখার জিনিসটাকে তাকে স্বতঃস্ফূর্তভাবে তাকে করতে দিন, এবং কম সময়ের মধ্যে তার সর্বোচ্চটুকু দিয়ে সে যাতে করতে পারে, পড়ালেখাটাকে এনজয় করার মাধ্যমে সে করতে পারে, দেখুন তার লাইফে সে কতটুকু সাকসেসফুল হতে পারে। একবার ট্রাই করে দেখুন। সবাইকে অনুরোধ করব, যদি মনে করেন এই ভিডিওটা সবার জন্য উপকারী আসবে, কারোর জন্য অনুরোধ, বিনীত অনুরোধ, এই ভিডিও অন্য কাউকে সবাইকে শেয়ার করে দিবেন, যাতে কোনো না কোনো একজন ব্যক্তি যাতে এই ভিডিওর মাধ্যমে উপকারিত বা সে উপকৃত হয় ব্যাপারটা। আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।